হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। অনেকে এক্সাইটেড হয়ে রয়েছে পার্ট 2 এর জন্য। পার্ট 2 এও আমি সমস্তটা ক্লিয়ার করতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করবো আমি পার্ট 2 এর মধ্যে সমস্তটা ক্লিয়ার করার, ঠিক আছে? আর এই কারণের জন্যই জলের বোতলটা আমি নিয়ে বসেছি, কারণ আগের ভিডিওটা করতে গিয়ে আমাকে মাঝখানে ভিডিও পজ করে জল খেতে হয়েছে। তো আগের ভিডিওটা যেটা করেছি সেখানে এত বড় একটা বিষয়, সেটা যখন আউটবাস্ট হবে তখন পজিটিভ নেগেটিভ উভয় রকম কমেন্টই আসবে, কিন্তু কিছু কিছু কমেন্ট ওই যে বরাবরের মতন নোংরা নোংরা কমেন্ট আসে। যাই হোক, আমি আর পরে কমেন্ট বক্স চেক করার প্রয়োজন বোধ করিনি, কারণ যারা আমাকে বোঝার, অ্যাকচুয়ালি আমি তো এখানটায় কোনো কিছু কাউকে বোঝাতে আসিনি, তারপরেও যারা আমাকে বোঝে তারা এমনিতেই বুঝে গেছে। তো আজকের ভিডিও চলো স্টার্ট করি। আজকের ভিডিওটা টপিকটা নিয়ে আলোচনা করার আগে আমি রুনাদির একটা ভিডিও দেখেছি, যেখানটায় আমার ভিডিওটা নিয়ে, গতকালকের ভিডিওর একটা পার্ট নিয়ে কথা বলেছে, সেটা হচ্ছে অ্যাবাউট শেরু। তো রুনাদি বলছে যে খুব স্বাভাবিক যে ওরা নতুন সংসার শুরু করেছে, ওরা কেন তোর পোষ্যকে রাখবে, ওরা কেন রাখতে যাবে। সবচেয়ে বড় কথা হলো আমি কেন এই এক্সপেকটেশনটা রাখবো, এইটাই আমাকে প্রশ্ন করেছে বা এরকম একটা মন্তব্য করেছে। সবার আগে একটাই কথা বলি, আমি যেচে পড়ে কাউকে কখনো কোনো দায়িত্ব দিতে যাই না, ক্লিয়ার? আমাকে বলা হয়েছিল, আমাকে আশ্বাস দেওয়া হয়েছিল যে হ্যাঁ ওরা রাখবে, ঠিক আছে, ওরা রাখবে, একটাই কথা, না আমাদের কাছে রেখো, আমাদের কাছে তো খুব ভালো থাকে, আমাদের কাছে রেখো। যদি মারুর মধ্যে মানুষের রক্ত থাকে, তাহলে যদি কোনো দিনও এই বিষয়ে মুখ খোলে অবশ্যই বলবে যে হ্যাঁ আমাদেরকে সুতোবাদী ফোর্স করেনি যে আমার পোষ্যকে তোদেরকে রাখতেই হবে। কোনো সময় আমি ফোর্স করিনি। ফোর্স করে নিজের প্রিয় জিনিসটাকে, প্রিয় মানে কি বলবো, সন্তানকে কখনো ফোর্স করে অন্যের কাছে রাখা যায়? সেখানে আমি কি নিশ্চিন্তে থাকতে পারবো? পারবো না। তো সেই কারণের জন্যই আমি কখনো ফোর্স করিনি। আমাকে আশ্বাস দেওয়া হয়েছিল যে হ্যাঁ তুমি ঘুরতে যেও, আমার কাছে তো থাকে দিব্য, তুমি আমার কাছে রেখে যেও। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যখন ওরা চলে আসলো, রানাঘাটে যখন চলে আসলো, তখন কিন্তু ওরা একবার আমাকে মুখ ফুটে বলেনি যে না সুতোপাদি এখন এই মুহূর্তে রাখতে পারবো না, কোনোভাবে বলেনি। উল্টে বারবার আশ্বাস দিয়ে গেছে যে হ্যাঁ কোনো ব্যাপার না, আমাদের কাছে রাখবে, আমাদের কাছে রাখবে। এই জন্য বলি, যদি কোনো বিষয়ে এক মন্তব্য পাস করতে হয়, স্পেশালি সেই বিষয়টা যদি কারোর জন্য খুবই ইমোশনাল পার্ট হয়, তো সেই বিষয়টা সম্পর্কে পুরোপুরি ভালোভাবে জেনে নিয়ে তারপরে বলো, তাহলে তোমার জন্যও ভালো হবে, আর যেই মানুষটাকে উদ্দেশ্য করে বলছো তার জন্যও ভালো হবে, সে পুনরায় আঘাত পাবে না, ঠিক আছে? যদিও বা আমি তোমার এই কথাতে আঘাত পাইনি, কারণ আমি বুঝতেই পেরেছি তুমি বিষয়টা ভালো করে বোঝার চেষ্টাই করোনি। সেকেন্ড বিষয়, আমি মারিয়াকে উদ্দেশ্য করে অনুরোধ করেছি যাতে করে সমস্ত রকমের ফটো ভিডিও ডিলিট করে দেওয়া হয় বা সরিয়ে দেওয়া হয় শেরুকে নিয়ে। তখন তুমি বললে তাহলে তুইও সরিয়ে দে, তুমি মনে হয় জানো না ইতিপূর্বেই আমি এই কাজগুলো সেরে ফেলেছি। হ্যাঁ, আমি যখন ফটোগুলো 2 টুকরো 4 টুকরো কুটি কুটি করছিলাম, তখন সেটাকে নিয়ে প্রত্যেকে খিল্লি উড়িয়ে তোমরা ভিডিও করেছো, বাট সেই ভিডিওতে আমি কি কি বলেছি ঠিক মতন মনে হয় শোনোনি। আমি বলেছি তোকে নিয়ে করা প্রত্যেকটা ভিডিও, তোর উপস্থিতি, তোর ছবি, সমস্ত কিছু আমি হাঁটিয়ে দিয়েছি, সমস্ত কিছু প্রাইভেট করে দিয়েছি, ইভেন ইনস্টাগ্রাম থেকে পর্যন্ত করে দিয়েছি। বুঝতে পারলে? সুতপা যখন কোনো কথা বলে সেটা বাই হার্ট বলে, মন থেকে বলে, এমনি এমনি বলে না। তোমরা প্রচুর কথা বলেছো, প্রচুর বলেছো স্বার্থের সম্পর্ক, তোমাদের কথা তোমাদেরকেই মুবারক, আমি সেখানটায় হস্তক্ষেপ করতে যাচ্ছি না। আমি নিজে তো জানি আমি কি বেসিসে সম্পর্কটা পেতেছিলাম, পাতিয়েছিলাম, ইভেন আমার কাছে এসেছিল, তার জন্যই সম্পর্কটা পাতানো হয়েছিল। আমি কিন্তু আমার বাচ্চাকে রাখতে হবে সেই কারণে আমি সম্পর্ক পাতাতে যাইনি। যে এসেছিল প্রত্যেকে নিজের স্বার্থ রক্ষার জন্য এসেছিল, তোমরা কিন্তু সেটা সবাই জানো, তারপরেও তোমাদেরকে এভাবে বলতে হয়। এটাই হচ্ছে তোমাদের কাছে স্বাভাবিক, আর তোমাদেরকে তো এইভাবে কন্টেন্ট করতে করতে দেখতে দেখতে আমার কাছেও এটাই স্বাভাবিক বলে মনে হয়। প্রশ্নটা যেখানে শেরুর এসছে তার জন্যই আমি বলে দিয়ে গেলাম। নেক্সট বলবো দেবশ্রীদির ভিডিও। দেবশ্রীদির ভিডিওটা দেখে এটাই আমার মনে হলো যে যাক, কিছু না হোক, আমাকে কেউ ভালো না বলুক, দরকার নেই আমাকে ভালো বলার, আমি কারোর কাছ থেকে ভালো শুনতে অভ্যস্ত নই। আমাকে সবাই খারাপ বলে, মানে যারা কন্ট্রোভার্সি করে, অনেক দর্শক আছে আমাকে খারাপ বলে, ওটা শুনতেই আমি অভ্যস্ত। আমি আমার সাপোর্টারদের কথা এখানটা একদমই বলছি না, কিন্তু এর পাশাপাশি এই মহিলার মানে মন্দিরার যে আসল রূপটা মানুষ বুঝতে পেরে গেছে, এটাই আমার জন্য অনেক।
ঠিক আছে? বাদ বাকিটা না হয় আস্তে আস্তে মানুষ আরও বুঝতে পারবে, তাই না? আরও বুঝতে পারবে। তো এই পর্যন্তই আমি এই বিষয়টা নিয়ে বললাম, রুনাদিকে বললাম আর দেবশ্রীদিকে বললাম। এইবার চলে আসি মন্দিরার বাদ বাকি কথাটুকু। মারিয়ার পর্বটুকু শেষ হয়েছে, আর পরবর্তী পর্বটুকু এবার আমি শুরু করছি। সেখানটাও কিন্তু মারিয়া কিন্তু অঙ্গাঙ্গিভাবে যুক্ত আছে, প্রয়োজন পড়লেই কিন্তু মারিয়াকে নিয়ে আমার বলতে হবে। প্রথমেই বলবো, এই যে গ্রুপ থেকে বেরিয়ে যাওয়া আমার, সেটাকে পুরো রং মশলা মাখিয়ে, একদম পচে যাওয়া রং মশলা মাখিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করলো কে? মন্দিরা। সেটা চলো শুরু করি, যে আমি কেন সরে আসলাম। আমি গতকালকে একটা মোটিভেশনাল টক দিয়ে, বাণী দিয়ে, টক না বাণী, প্রেমানন্দ মহারাজজির বাণী দিয়ে আমি ভিডিওটা শুরু করেছিলাম, যে আমি কিভাবে বাঁচবো সেটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কতটুকু মেনে নেব, কতটুকুর সঙ্গে মানিয়ে নেব, সেটাও সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। এখানে কারোর হস্তক্ষেপ আমি সহ্য করব না, গ্রান্ট করব না, ঠিক আছে? ভিডিও কাট হবে না, কারেন্ট চলে গেছিলো, তাই লাইটটা জ্বালিয়ে দিয়ে আসলাম। তো কি বলছিলাম, আমি কোনো একটা বিষয়, বিশেষ করে সেই বিষয়টা যদি আমার সঙ্গে ঘটে, তাহলে সেই বিষয়টা আমি কিভাবে নেব এবং কিভাবে ডিল করব, সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। তো আমি বলেছিলাম গতকালকের ভিডিও, তার আগের ভিডিওটাতে, যে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, সে এইটুকু হোক বা অনেকটা হোক, আমার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। এইবার এই বিশ্বাসঘাতকতার থেকেই পর্বটা শুরু করি। এই বিশ্বাসঘাতকতার পর্বের মধ্যে কারা কারা আমরা যুক্ত রয়েছি? আমি রয়েছি, মন্দিরা রয়েছে, মন্দিরা তার 2 দিদির নাম করেছে, সেটা তোমরা শুনে নিয়েছো। আর একজন রয়েছে খড়দার এক কাস্টমার, যাকে মন্দিরা কাস্টমার বলে পরিচয় দিয়েছে। হ্যাঁ, এত ভালো লক্ষ্মী কাস্টমার ছিল, যার সাথে মন্দিরা আমাকে খোদ পরিচয় করিয়ে দিয়েছে। কিভাবে পরিচয় করিয়ে দিয়েছে? সুতোবাদী, এর নাম্বার, তোর নাম্বারটা এই মেয়েটাকে দিয়ে দিলাম, ঠিক আছে? এই মেয়েটাকে দিয়ে দিলাম, এ যদি বাকিতেও তোর কাছ থেকে গয়নাগাটি নেয় তাহলে কিন্তু তুই দিস, কারণ টাকা কিন্তু তুই পেয়ে যাবি। আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই। শুধু এই একজনকে না, আমি বহু মানুষকে হাজার হাজার টাকার জিনিস বাকিতে দিয়েছি, ট্রাস্ট আছে তার জন্যই আমি দিয়েছি, ঠিক আছে? তো যাই হোক, কি বলছিলাম, হ্যাঁ, এই গ্রুপটার মধ্যে আমরা এই 5 জন ছিলাম। প্রথমে এই 5 জন ছিলাম না, প্রথমে ছিলাম 4 জন। আজকে মন্দিরা কটা গ্রুপের নাম বললো? 5 সোল সিস্টার আর রিল্যাক্স জোন। আমি বলবো এই বাদ দিয়েও আরও দুটো গ্রুপ ছিল, যেটার কথা মন্দিরা বলেনি। আমি বলবো, মন্দিরা বললো না যে অনেক কিছু হয়তো বাদ গেছে, বাদ বাকিটা ওর 2 দিদি এসে ক্লিয়ার করে দিয়ে যাবে। তো আমার ক্ষেত্রে তো এরকম ক্লিয়ার করার কেউ নেই, তো আমি নিজেরটা নিজেই করে দিচ্ছি। প্রথমে বলি, 4টে গ্রুপ ছিল। প্রথম গ্রুপটার সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না যে এই গ্রুপটার কোনো অস্তিত্ব রয়েছে। সেকেন্ড গ্রুপ যেটা হয়েছে সেটা হচ্ছে রিল্যাক্স জোন, যেটা কিনা সোনালি দিদি, আমি এখনও এই নাম ধরেই ডাকছি সবাইকে, সোনালি দিদি ক্রিয়েট করেছে। তো সেই গ্রুপটার নাম অন্যরকম ছিল। সেই গ্রুপটার নাম মেবি আমি অথবা মেক্সিকোর পায়েল হয়তো কেউ ক্রিয়েট করেছি, আমার সঠিক মনে পড়ছে না। রিল্যাক্স জোন এই নামটা হয় আমি দিয়েছি, আর না মেক্সিকোর পায়েল দিয়েছে, যে কোনো একজন দিয়েছে, ঠিক আছে? তো সেই গ্রুপের মধ্যে আমরা 4 জন টোটাল মেম্বার ছিলাম, আমি, মেক্সিকোর পায়েল, সোনালিদি আর মন্দিরা, আমরা 4 জন ছিলাম, ঠিক আছে? তো এই যে 4 জন মেম্বার, প্রথমে এই সোনালিদির সঙ্গে আমার কী করে পরিচয় সেটা আমি তোমাদেরকে জানাই। একদিন তোমাদের নিশ্চয়ই মনে আছে, মন্দিরা পারে না এরকম কোনো কিছুই নেই, তার সন্তানের সঙ্গে একটা প্র্যাঙ্ক ভিডিও করেছিল, যেই প্র্যাঙ্ক ভিডিওতে তার মেয়ে উদম কান্না কেঁদেছিল, এবং সেই কান্না দেখে আমি তেরে ফুরে একটা ভিডিও নামিয়েছিলাম। আর আমার সেই ভিডিও নামানোর পরে সোমনাথ একটা লাইভ করেছিল, আশা করছি সবার তোমাদের মনে আছে। দাঁড়াও একটা মিনিট, জল নিয়ে বসেছি, উঠবো না তাই কি আর হয়? হ্যাঁ, যেটা বলছিলাম, যে ওই যে একটা প্র্যাঙ্ক ভিডিও ওর মেয়ের সাথে, তারপরে গিয়ে আমার একটা তেরে ফুরে ভিডিও, যেটা কিনা আমি এক্সেস করে ফেলেছিলাম। আমার কি, ওদের সন্তান, আমার কি, তাই না? তো তখন আমাকে কি বলা হয়েছিল, যে যদি তোমার এতই খারাপ লেগেছিল তাহলে বাই ফোনে কেন বললে না, আমাদেরকে বাই ফোনে কেন বললে না, কেন ওই ভিডিও নামাতে গেলে? আমরা কি আমাদের সন্তানের জন্য কি আমরা অত্যাচার করি? সোমনাথ এরকম বলে একটা লাইভ করেছিল। তো সেই লাইভটা দেখে আমার খুব কষ্ট হয়েছিল। তো যাই হোক, আমি আমার ভিডিও প্রাইভেট করে দিই, আমি জানিয়েও দিয়েছিলাম যে হ্যাঁ,
আমার ভুল হয়ে গেছে, আমারই ভুল হয়ে গেছে। তোদের বাচ্চা নিয়ে এতটা হাইপার হওয়ার আমার কোনো প্রয়োজনই ছিল না, তাই না? তো যেটা কিনা এখন নিজেকে করতে শিখেছি, এখন নিজেকে অনেক কন্ট্রোল করেছি আমি। তো এই বিষয়টা নিয়ে নাকি স্বামী স্ত্রীর মধ্যে বেঁধে গেছে ঝামেলা। হ্যাঁ, মন্দিরের সঙ্গে সোমনাথের ঝামেলা বেঁধে গেছে, ঠিক আছে? এটা আমাকে কে জানালো? সোনালী গুপ্তা। প্রথম আমার ফোনে উঠে আসলো সোনালী গুপ্তা। আমি প্রথমবার কেটে দিয়েছি, কে না কে আমি জানি না, আমি তখন ফ্ল্যাটে ছিলাম, আমি তখন জানি না যে কে। তারপরে গিয়ে আমি রিসিভ করলাম, তখন আমার সাথে কথা বলছে, আমার মনে হচ্ছে কি আমার কানে কেউ মিষ্টির শিরা ঢেলে দিচ্ছে। খুব মিষ্টভাষী, খুব মিষ্টভাষী। আর আমার প্রবলেম এটাই, আমি বেশি মিষ্টভাষী মানুষ না, আমার মানে কেমন একটা সন্দেহ সন্দেহ হয় যে এত মিষ্টি করে কথা বলছে, এত মিষ্টিতে কী কথা বলছে। যাই হোক, আমি বুঝতেই পারলাম যে মন্দিরা আমার নাম্বারটা সোনালীদিকে দিয়েছে। সেই দিন কথা বলার পরে অনেক বুঝালো যে এরকম গন্ডগোল হচ্ছে, ওদের মধ্যে এরকম গন্ডগোল হচ্ছে। আমি তখন বললাম, ও কি ঠিক কাজ করেছে? একটা বাচ্চার সাথে এরকমভাবে প্র্যাঙ্ক ভিডিও করে ও কি ঠিক কাজ করেছে? তোমার কি মনে হয়? হ্যাঁ, সে তো ঠিকই আছে, না তুমি ঠিকই বলছো। তখন আমাকে মনে হয় তুমি করেই বলতো, তুমি ঠিকই বলছো, এটা ঠিক কাজ করেনি, বোন তো, বোন তো, বোন তো, এরকম করে বলেছিল আমাকে। মানে মন্দিরাকে বোন বলছে তো, তাই বোন তো, কি আর বলবো, এরকম করে বলেছে। যাই হোক, আমি আমার ভিডিও প্রাইভেট করে দিয়েছি। দিয়ে আমার সোনালী গুপ্তকে পছন্দ হয়নি, কথাবার্তা শুনে আমার পছন্দ হয়নি, আমি ব্লক করে দিয়েছিলাম। এই যে মন্দিরা বলছে না যে আমি ফোর্স করেছিলাম সোনালীদিকে, আমি ফোর্স করেছিলাম যে ভালোবাস না, ভালোবাস না, বলছে সোনালীদি সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে একটা ভালো সম্পর্ক ছিল। যাই হোক, কত ভালো সম্পর্ক ছিল সেটা তো প্রায় প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারই হালকা হালকা ঝলক দিচ্ছে, ঠিক আছে? আমি আর এই বিষয়ে কিছু বলবো না। সে কতটা ভালো কতটা খারাপ বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য থাকতেই পারে না, কারণ আমি জানি না, ঠিক আছে? আমি জানি না, সেটা সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলতে পারবে যাদের সঙ্গে তার যোগাযোগ ছিল। আমি তো মাথার দিব্যি দিইনি মন্দিরা সোনালীদিকে যে সোনালীদি আমাকে ভালোবাসো। তুই বলছিস যেহেতু আমি ভালোবেসেছি, তুই ভালোবেসেছিস, তুই ভালোবাসিস, ও আচ্ছা। তো যাই হোক, তো সেই কারণের জন্য তুই ফোর্স করেছিস যাতে করে আমাকে ভালোবাসে। বাবা, তোমরা জীবনে এত স্যাক্রিফাইস করতে পারবে? মন্দির আমার জন্য যা যা স্যাক্রিফাইস করেছে জীবনে, হ্যাঁ, স্যাক্রিফাইসের নমুনা একদম গলগল গলগল করে এখন বেরোচ্ছে। তো তারপরে আমার সাথে সোনালীদি আস্তে আস্তে করে কথা বলে। ইভেন মেক্সিকোর পায়েলও নাকি, মেক্সিকোর পায়েল তো আমার থ্রুতে তোকে চেনে, এটাই তো আমি পায়েলের কাছ থেকে শুনে এসেছি। তারপরে নতুন কোনো কাহিনী তোরা জানিস কিনা আমার তো জানা নেই, কারণ আমার নেপথ্যে তোরা এমন অনেক কাহিনী রচনা করেছিস যেটা কিনা আমি জানিই না, আমি জানি না, ঠিক আছে? তো তারপর থেকে আস্তে আস্তে ধীরে 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 কথা শুরু হয়। তারপরে গিয়েই আমার কাছে আসল ওই রেকর্ডিংগুলো আসে, যেটা কিনা অনুপম আমাকে নিয়ে বলেছিল। তো তারপরে আমি ভাবলাম যে হ্যাঁ, এরা যখন বুঝতে পেরেছে তাহলে এরা মনে হয় ভালো, মানে আমি ওই কে ভালো, আসলে কে ভালো, এটা ভাবতে ভাবতেই ভালোর মেরে দিয়ে চলে যাচ্ছে সবাই, বুঝতে পেরেছো? ও বাবা, আবার কারেন্ট এসেছে। তাই এবার এই সোনালীদির পর্ব আমার সাথে কিভাবে কথাবার্তা হয় সেটা তোমাদেরকে বললাম। তারপরে তো এই একটা গ্রুপ ক্রিয়েট হয় যেখানে কিনা আমরা আমাদের A to Z মানে সব কিছু শেয়ার করতাম, আমরা সব কিছু A to Z শেয়ার করতাম। তো তারপরে ধীরে ধীরে পরিচয় ঘটালো মন্দিরা, এই যে যাকে কিনা খর্দার কাস্টমার বলছে, সত্যিই লক্ষ্মী কাস্টমার ছিল। কত হাজার হাজার টাকার জিনিস যে মন্দিরার কাছ থেকে নিয়েছে তার কোনো ইয়ত্তা নেই, প্রচুর টাকার জিনিস নিয়েছে এই কাস্টমার যে কিনা মন্দিরাকে ভালোবাসতো। তো তারপর যেহেতু ও নাম নেয়নি, কাস্টমারই বলেছে আমি নাম নেব না, ঠিক আছে, আমি নাম নেব না, এখনও প্রয়োজন পড়েনি আমার যে ওর নাম নিই, কারণ আমি চাই না আবার সেই মেয়েটার নাম ধরে আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা টানা হ্যাচড়া করুক। তো যাই হোক, কেউ যদি জানে সেটা তার পার্সোনাল ব্যাপার, আমি নিজের থেকে বলবো না। তো এইবার ধীরে ধীরে পরিচয় করানোর পর তখন পায়েল একটা গ্রুপ ক্রিয়েট করলো, কারণ পায়েল রিল্যাক্স জোন সম্পর্কে জানতো কি জানতো না আমার জানা নেই। আর এই যে রিল্যাক্স জোন, এটা হওয়ার আগেও একটা গ্রুপ ছিল 3 সিস্টার, যেখানে কিনা মন্দিরা, সোনালীদি আর পায়েল ছিল, 3 জন ছিল, ঠিক আছে? তো যাই হোক, সেই গ্রুপে আমাকে অ্যাড করা হয়নি, আর আমি কোনোদিনও জানতেও চাইনি, বুঝতেও চাইনি, জিজ্ঞাসাও করিনি কোনোদিন কিছু। আমাকে শুধু একটাই কথা বলা হয়েছিল, সুতপা আগে যা হয়েছে ভুলে যা। সোনালীদির বক্তব্য, আগে যা হয়েছে ভুলে যা। মন্দিরার বক্তব্য, আগে যা হয়েছে ভুলে যা।
আজকের পর থেকে যদি কোনোদিনও তুই শুনিস তোর নামে আমরা কিছু বলেছি, তোর নামে আমরা কিছু করেছি, তোর পিছনে এটা হয়েছে ওটা হয়েছে, সেই দিন তুই বলবি। দুজনেরই এই একই বক্তব্য ছিল, ঠিক আছে? পায়েল খুব কম অ্যাক্টিভ থাকতো গ্রুপে, কারণ যেহেতু ও মেক্সিকোতে থাকে, আমাদের এখানে যখন দিন, ওর ওখানে তখন রাত, তো ওর সঙ্গে কথাবার্তাটা মানে হতো ওই মিডিল টাইমে হতো, ঠিক আছে? হতো না তা না, হতো। তারপরে ধীরে ধীরে আসলো এই পায়েল। পায়েল এসে নিজের মতন করে একটা গ্রুপ ক্রিয়েট করলো, সেখানটায় আমরা অ্যাক্টিভ থাকলাম। কিন্তু আমার একটা ওই প্রথম কাউকে অ্যাকসেপ্ট করতে একটুখানি টাইম লাগে, তো আমার লেগেছিল। তো যাই হোক, আমি ওই গ্রুপে অ্যাক্টিভ থাকলাম। তখন তারপরে রিল্যাক্স জোন আস্তে আস্তে তলিয়ে যেতে থাকলো, মানে গ্রুপ লিস্টে তলিয়ে যেতে থাকলো, হোয়াটসঅ্যাপ লিস্টে তলিয়ে যেতে থাকলো, কারণ আমরা 5 সোল সিস্টারই বেশিরভাগ কথাবার্তা বলতাম। তারপরে কবে মেক্সিকোর থেকে পায়েল আসবে আমরা সামনাসামনি দেখবো, সে কি বিশাল এক্সাইটমেন্ট আমাদের মধ্যে, কি খুশি, কি আনন্দ। ততদিন পর্যন্ত কিছু হচ্ছে কি না হচ্ছে আমি কিছু ফিল করতে পারিনি, পরিষ্কার কথা আমি ফিল করতে পারিনি। তারপর পায়েলের আসার ডেট ফিক্স হলো, আমরা কি আনন্দ, ঠিক আছে? আর ওই পরিচালনা করা সেই বিষয়টা নিয়ে সম্পূর্ণ আলাদা আসবো, মানে এই ভিডিওতেই এই টপিকটা করে যাই। তারপরে তো পায়েল আসবে, কি আনন্দ। আমরা আসতে পারিনি, তার আগেই আমরা ডেট ফিক্স করছি কখন আমরা দেখা করব। তার মধ্যেই সোনালিদির মেয়ের পড়ে গেল পরীক্ষা, সেকেন্ডারির পরীক্ষা সিবিএসসি বোর্ডের। তো সেই কারণে সোনালিদি আসতে পারবে না, আমাদের মন খারাপ, কি করব? তখন সোনালিদি বললো তোরা 4 জন দেখা করে নে, আমি দরকার পড়ে পায়েলের সঙ্গে দেখা করে নেবো। এই মেক্সিকোর পায়েল হচ্ছে সোনালিদির কোনো দূর সম্পর্কের বোন হয়, ঠিক আছে? মানে আত্মীয়তার সম্পর্ক রয়েছে ওদের মধ্যে। তো তারপরে আমরা ফিক্স করি যে একদিন আমরা দেখা করব, ঠিক আছে? এবার সেই দেখাটা কোথায় হবে? মন্দিরার বাড়িতে হবে, কারণ মন্দিরা সোমনাথ সবার বাড়িতে যেতে পারবে না, ঠিক আছে? সোমনাথ প্রায় কোথাও মানে ম্যাক্সিমাম জায়গায় বারণ করে দেয়। তার জন্য আমরা কি ঠিক করলাম, চলো তাহলে মন্দিরার বাড়িতেই দেখা হবে। এর মাঝে আমি আবার কোথায় গেছিলাম, হচ্ছে তোমার, আরে বলো না, মন্দিরার বিবাহবার্ষিকীর দিন আমি গেছিলাম ওই ইয়েটা নিয়ে, কি যেন বলে, গিফটটা নিয়ে, কুকওয়্যারের সেটটা নিয়ে আমি গেছিলাম। তারপর সেই দিনের ঘটনা তো তোমরা জানোই, তো সেই বিষয়টা এখানটা ইনক্লুড করার কোনো প্রয়োজন নেই। তারপরে আমরা দেখা করলাম, আর সেই দেখা যে ওই হাত কাটা পা কাটা ওই বিষয়টা দিন যে আমরা ছিলাম, সেটা নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছো। ওখানটায় আমি ছিলাম, মেক্সিকোর পায়েল ছিল, আর খর্দার কাস্টমার সে ছিল। আমরা এই 3 জন ছিলাম, সোনালিদি আসতে পারিনি। 49 মানে 49 একটা কথা বলেছে, আমি না শুনে অবাক হয়ে গেছি। যেটা ও আন্দাজ করতে পেরেছে সেটা আমিও আন্দাজ করতে পারিনি, কারণ আমি তো অন্ধ ছিলাম। সেটা কি, ও বলছে, ওনাকে আগে ওই কথাটা বলেছে, যাই হোক আগের ভিডিওটা আমি দেখিনি, ভেরি রিসেন্ট ভিডিওটা আমি দেখেছি। সেখানটায় বলছে যে এরকমও তো হতে পারে যে তুই আগে বেরিয়ে গেছিস, তারপরে তোকে নিয়ে কালচার হয়েছে। বাস্তবিক কি তাই হয়েছে, আসলেই সেটা হয়েছে। আমি তার সম্পর্কে আমি ভাবতেও পারিনি হবে, কারণ আমি যতদিন রিল্যাক্স জোন বলো বা 5 সোল সিস্টার বলো এখানে ছিলাম, ততদিন আমি কারোর পিছনে কোনো রকম কোনো কথা বলিনি। হ্যাঁ, গ্রুপে কেউ অ্যাক্টিভ নাই থাকতে পারে, সবসময় সবাই অ্যাক্টিভ থাকবে বা সবাই ওটাকে কি বলে গ্রুপ কলে অ্যাটেন্ড করবে, সেটার কোনো কথা নেই। তাই বলে এমনটা না যে নেই তার সম্পর্কে আমি পিএনপিসি করেছি। আমি নিজে খোদ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে এটা দাওয়া করে বলতে পারি, আমি না রিল্যাক্স জোন না 5 সোল সিস্টারে কারোর পিছনে কোনো রকম কোনো টুংটা চুংচা করেছি। যেটা বলার সেটা সর্বসমক্ষে বলেছি, ঠিক আছে? আচ্ছা, সেই দিন তো আমার নামে হয়েছে, আমি কিছুই জানি না। তারপরে সেই দিন আমার শুটকি বাটা নিয়ে যাওয়ার কথা ছিল, সেই শুটকি বাটা নিয়েও অনেক মানে শুটকির ড্যাশ মারা হয়ে গেছে। তো সেটা নিয়ে আর বলছি না, কারণ সেটা ধরে টানলে আবার মন্দিরার মাকে টেনে আনতে হবে, সেটা আমি চাচ্ছি না। মন্দিরার মাকে ধরে আমি টানতে চাচ্ছি না এখানে। তো হ্যাঁ, তারপরে আমরা চলে আসলাম। তারপরে আমার দোকান নেওয়ার বিষয়টা হলো, দোকান নেওয়ার বিষয়টা তখন চলছিল নাকি না, তখন মনে হয় চলছিল না। তারপরে দোকান নেওয়ার বিষয় হলো। এইবার যখন দোকান ওপেনিংয়ের বিষয় আসলো, 24 তারিখ আর 25 তারিখের মধ্যে আমি একটুখানি কনফিউশনই ছিলাম, কারণ আমার শ্বশুরমশাই বলছিল শুধু 25 তারিখ ওপেন করো, আর সোনালিদি বলছিল 24 তারিখ ওপেন করো। আমি শ্বশুরমশাইয়ের কথাটাকে পাশ কাটিয়ে, যেটা কিনা আমার মানে কি বলবো এখন, যাই হোক, সোনালিদির কথা অনুযায়ী আমি 24 তারিখ করেছি। অথচ মেক্সিকোর পায়েল আমার কাছে এরকম একটা ভয়েস মেসেজ পাঠিয়েছে যে ও নাকি জানতোই না, কারণ ও এই দেশে আসার পরে ওর একটা পার্সোনাল মানে বিয়ের অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে ও এতটাই বিজি হয়ে গিয়েছিল যে ও সবসময় গ্রুপে থাকতো না, তাই আমার ওকে পার্সোনালি জানানো সম্ভবও হয়নি। কিন্তু বাদবাকি মেম্বাররা জানতো, যেমন কিনা সোনালিদি জানতো।
তো যাই হোক, বর্দি বলে কথা, আমি ভাবতাম যে একজনকে জানিয়ে দেবো মানে সবাই জেনে যাবে, বুঝতে পেরেছো? তো যাই হোক, এটা হলো। তারপরে এই কি যেন বলে তোমার, আমার দোকান ওপেনিংয়ের ঠিক আগের দিন, অর্থাৎ 23 তারিখ, সোনালিদি আমাকে পার্সোনালি ফোন করেছে। ফোন করে এই কথা সেই কথা বলতে বলতে হঠাৎ করে বলে, তোকে না একটা কথা বলবো, মঙ্গলবারটা যাক তারপরে, কারণ মঙ্গলবার দিন আমার দোকান ওপেনিংয়ের ডেট। এবার কেউ যদি তোমার কানের সামনে এইভাবে বলে যে বেশ কিছু কথা আছে, সেটা পরে বলবো, তখন তোমার আরও বেশি কৌতূহল সৃষ্টি হয় যে না কি কথা বলো, না কি কথা বলো। ঠিক আমিও তেমনি নাছরবান্দা। এবার সেই কথাটা কাকে নিয়ে? কথাটা হচ্ছে খড়দার কাস্টমারকে নিয়ে। কি কথা? খড়দার কাস্টমার নাকি লাগানি ভাগানি করছে, ঠিক আছে? এর কথা তাকে বলছে, তার কথা ওকে বলছে, ওর কথা আবার ওকে বলছে, এরকম নাকি করছে। আমি আকাশ থেকে পড়েছি, হ্যাঁ তাই? কি করে বুঝলে? একের পর এক উদাহরণ দিতে শুরু করলো। আর এই বিষয়টার মধ্যে মেক্সিকোর পায়েলও ইনক্লুড রয়েছে। মানে প্রথমে পায়েলের সঙ্গে কথা বলেছে সোনালিদি, তারপর আমাকে বলছে, তখন আমাকে বলছে ও তার মাঝখানে তো একটা ঘটনা ঘটে গেছে, সেটা তোমাদেরকে বলিনি। যখন মন্দিরাদের বাড়িতে আমরা 3 জন গেলাম, আমি, কাস্টমার আর পায়েল, যখন গেলাম আমরা, তখন বলছে যে তোমাদের তো একটা আলাদা গ্রুপ আছে। কাস্টমার বলছে, কই আমি তো সেই সম্পর্কে জানিই না। তখন আমি ভাবলাম যে না, আমাদের মধ্যে তো দেখা সাক্ষাৎ হয়ে গেছে, এত ভালো একটা রিলেশন হয়ে গেছে, তাহলে রিল্যাক্স জোনেও ওকে ঢুকিয়ে নিই, নতুবা ও ভাববে হয়তো ওকে বাদ দিয়ে আমরা অন্য কিছু আলোচনা করি ওকে নিয়ে। কারণ আমার মনে একটা জায়গাতেও একটুখানিও কোনো কিছু ছিল না যে এটা নিয়ে আবার পরবর্তীতে ভেতরে কথা হয়েছে। তো আমি কি করেছি, আমাদের যে 4 জনের গ্রুপ ছিল সেই গ্রুপে কাস্টমারকে অ্যাড করে নিয়েছি, ঠিক আছে? তো এই বিষয়টার সম্পর্কেও তখন সোনালিদি আমাকে জানায় যে আমি আর পায়েল বুনু, মানে মেক্সিকোর পায়েলের কথা বলছে, আমরা আলোচনা করছিলাম যে সুতপা কী করতে ওই কাস্টমারকে, খড়দার কাস্টমারকে রিল্যাক্স জোনে ঢোকাতে গেল। আমাদের এটা আলাদা একটা জায়গা ছিল, আমরা কিছু আলাদা কথা বলবো। আমি বিশ্বাস করো, যদি এত কিছুই আমার মাথায় থাকতো তাহলে আমি তো আর খড়দার কাস্টমারকে আর এই রিল্যাক্স জোনে ঢুকাতাম না। আমার মনে এত প্যাচ ঘোষ নিয়ে ভাই আমি ঘুমাতেই পারবো না, এমনি আমার ঘুমের প্রবলেম হয়, আমার ঘুম হবে না। তখন আমি বললাম তাহলে কি আমি সত্যিই বড় ভুল করে ফেললাম? বলে আমাদের একবার জানাতে পারতিস। আমি বললাম আমরা তো সবাই এক হরিহরাত্মা টাইপের হয়ে গেছি, ঠিক যেরকম আমি ফাটাতাম ভিডিওতে ঠিক সেরকমটাই আমি মনে করতাম, আমি ফিল করতাম সেরকম। তো সেই কারণের জন্য আমি ভেবেছি না, পায়েলের সঙ্গে তখন সবাই আমরা ইজি হয়ে গেছি, মানে খড়দার কাস্টমারের সাথে আমরা তো সবাই ইজি হয়ে গেছি, তার জন্য আমরা এখন এক জায়গায় থাকতেই পারি, যে কোনো একটা গ্রুপে অ্যাক্টিভ থাকলেই হলো, তাই না? 5 সোল সিস্টারে থাকলেও হলো, রিল্যাক্স জোনে থাকলেও হলো। এবার এই বিষয়টা নিয়ে যে এতদূর জলঘোলা হতে পারে সেটা আমার কোনো আইডিয়া ছিল না। তখন আমি বললাম তাহলে কি কথা বলার জন্য তাহলে কি আমি একটা আলাদা গ্রুপ ক্রিয়েট করব? তখন আমাকে বললো দাঁড়া, মন্দিরার সাথে কথা বলে নি। মন্দিরাকে এতক্ষণে ওই খড়দার কাস্টমার ম্যানুপুলেট করে নিয়েছে। হ্যাঁ, ম্যানুপুলেট এই শব্দটাই ব্যবহার করেছিল, ম্যানুপুলেট করে নিয়েছে। আমি বললাম তাই নাকি? বলছে হ্যাঁ। তারপরে মন্দিরার সাথে কথাবার্তা হলো, তারপরে আমি নতুন করে একটা গ্রুপ ক্রিয়েট করলাম যেটার কথা মন্দিরা বলেনি। সেটা কি গ্রুপ? সেটা হচ্ছে ট্রাস্ট গ্রুপ, TRUST, যেটা কিনা আমি তৈরি করেছিলাম, আমি নাম দিয়েছিলাম, ঠিক আছে? আমি এই প্রথম মনে হয় নাম দিয়েছি, বাট প্রত্যেকটা গ্রুপের আইকন আমি সেট করেছিলাম। তো যাই হোক, এই ট্রাস্ট গ্রুপে আসার পর মন্দিরা পরপর বলতে শুরু করলো, মারিয়াকে ঝেড়ে পুছে ফেলে দিয়েছি, খড়দার কাস্টমার কোন ছাড়, এরকম বলে মেসেজ আসলো। তখন আমি বললাম আমি বিশ্বাস করতে পারিনি যে খড়দার কাস্টমার এরকম করছে, সত্যি এরকম করছে, ঠিক আছে? এতজন মানুষ বলছে, মিলে বলছে, তার মানে সবাই সত্যি কথাই বলছে, সবাই হাতে হ্যাঁ মিলাচ্ছে। তারপরে এই 2 দিন কেটে গেল। দোকান ওপেনিংয়ের দিন আমি ট্রাস্ট গ্রুপে, নতুন ক্রিয়েট করা গ্রুপে, যেখানে কিনা আমরা 4 জন ছিলাম, আমি, মেক্সিকোর পায়েল, সোনালিদি, মন্দিরা, আমরা 4 জন ছিলাম। সেখানে আমি জিজ্ঞাসা করছি আমি যে দোকানটা ওপেন করব, আমি কোন গ্রুপে ভিডিও কল করব, কারণ খড়দার কাস্টমার তো জানে যে আমি 24 তারিখেই দোকানটা ওপেন করব। তখন মেক্সিকোর পায়েল বলল এই গ্রুপে কর, মানে ট্রাস্ট গ্রুপে কর, খড়দার কাস্টমারকে জানাতে হবে না, ঠিক আছে? তখন আমি ওদের কথা মতন এই গ্রুপেই করলাম। বেশ ভালো কথা। ভিডিও কল টল করার পরে সব মোটামুটি ঠিকঠাক চলছিল, বুঝতে পারছিলাম ঠিকঠাক চলছিল। হঠাৎ করে যখন আমি নাইটিটা তুললাম অফলাইন সেল করার জন্য, শুধুমাত্র দোকানের জন্য সেল করার জন্য, যখন আমি নাইটিটা তুললাম, তারপর থেকে দেখি
ও তার আগে বলি, ওই 5 সোল সিস্টারে সেই গ্রুপে আমরা কথোপকথন পুরো বন্ধই করে দিয়েছিলাম, যেহেতু ওই গ্রুপে খর্দার কাস্টমার রয়েছে। আমি কিন্তু সোনালির দিকে এটা বলেছিলাম, তাহলে আমি কিন্তু 5 সোল সিস্টারে অ্যাক্টিভ থাকতে পারবো না, কারণ যে কিনা লাগানি ভাগানির কাজ করছে তোমরা বলছো, তার চোখের দিকে তাকিয়ে কিন্তু আমি কথা বলতে পারবো না, কারণ আমার ভেতরে যা চলে আমার কিন্তু ফেসে সেটাই ফুটে উঠবে, আমার দ্বারা কিন্তু লুকানো চুকানো হবে না। তখন সোনালিদি বলছিল না এটা করা যাবে না, ঠিক আছে। তো যাই হোক, তারপরে কি হলো, তারপরে হঠাৎ করে দেখি ওই নাইটির বিষয়টা তোলার পরে হঠাৎ করে দেখি কি সোনালিদি 5 সোল সিস্টারে অ্যাক্টিভ, খুব অ্যাক্টিভ, ওখানেই কথা বলছে, ওখানেই গ্রুপ কল অ্যাটেন্ড করছে। আমিও সেখানটায় অ্যাটেন্ড করলাম। প্রথমটায় ভাবছিলাম এটা কি আমার মনের ভুল নাকি কিছু হচ্ছে। আমার সন্দেহটা এত ঠিক দাঁড়িয়েছে, তোমাদেরকে কি বলবো। আমি বলি না, আমি যখন ব্রেনটা খাটাই আমার সিক্স সেন্সটা খুব বেশি কাজ করে। আমার যেন মনে হলো কিছু একটা গন্ডগোল হচ্ছে। আমি ক্লিয়ার করতে খুব ভালোবাসি, নিজের ব্রেনটাকে, নিজের বিবেকটাকে, নিজের ভেতরে যা যা প্রশ্ন আছে সব কিছু ক্লিয়ার করতে ভালোবাসি। ঠিক যেরকমটা ক্লিয়ার করেছিলাম আগের দিন ভিডিওতে, তোমরা শুনেছ যে অনুপম যখন আমার কাছে ডিপ্রেশন কাটানোর জন্য 2000 টাকা চেয়েছিল যে বউকে নিয়ে দীঘায় যাবে, তখন আমি সেই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য মন্দিরাকে ফোন করে জিজ্ঞাসা করেছিলাম। এই ক্ষেত্রেও ঠিক সেম করেছি। আমি কি করেছি, খর্দার কাস্টমারকে ফোন করে বললাম যে আমি আজকে তোকে কিছু কথা বলবো, এর পরিবর্তে তুই কি ভাববি না ভাববি সেটা সম্পূর্ণ তোর ব্যাপার, ঠিক আছে, কিন্তু আমার এটা তোকে জানানো প্রয়োজন বলে বোধ করছি, কারণ আমার বেশ কিছু ফিল হচ্ছে। বলছে কি বলো, আমি বললাম এরম। এবার এই এরমের মধ্যে কি আছে, তুই নাকি লাগানি ভাগানি কাজ করেছিস, তোর পিছনে একটা গ্রুপ তৈরি করা হয়েছে, আর সেটা আমি নিজের হাত দিয়ে করেছি, এই হয়েছে। তখন খর্দার কাস্টমার বলল, কে, সোনালিদি বলেছে তোমাকে? আমি বললাম হ্যাঁ। তখন আস্তে আস্তে আমার কাছে এত কিছু খোলাসা করলো, আমি তো শুনে আয়াম তো অবাক। তার মধ্যে কি আছে যে আমার পিছনে যেমন তোমরা একটা গ্রুপ ক্রিয়েট করেছো, খর্দার কাস্টমার আমাকে বলছে, ঠিক তেমনি তোমার পিছনে আরও একটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, যেখানে কিনা তোমাকে অ্যাড করা হয়নি এবং হবেও না। আর এই গ্রুপটার মধ্যে প্রথমে কারা ছিল, 3 সিস্টার, মনে আছে, মন্দিরা, পায়েলা, সোনালি, এই 3 জন ছিল। পরবর্তীতে খর্দার কাস্টমারকে যুক্ত করে সেই গ্রুপটার নামকরণ করা হয় কি, শান্তিনীর বৃদ্ধাশ্রম। তো মন্দিরা, দর্শকদেরকে পুরো খোলসা করে বলতে হবে, সব সত্যিটা বলতে হবে, ঠিক আছে। তো 4টে গ্রুপ টোটাল ক্রিয়েট হয়েছিল। একটার মধ্যে পায়েল ছিল, খর্দার কাস্টমার, একটার মধ্যে খর্দার কাস্টমার ছিল না, আরেকটার মধ্যে আমি ছিলাম না। অর্থাৎ খর্দার কাস্টমার আর আমাদের দুজনের পেছনে গেম প্ল্যান করা হয়েছে, টোটালি গেম প্ল্যান করা হয়েছে, ঠিক আছে। এটা যখন জানতে পেরেছি প্রথম ঝটকাটা খেয়েছি। দ্বিতীয় নম্বর কথা সেটা হচ্ছে, আমাকে বাদ দিয়ে মন্দিরা আর খর্দার কাস্টমার এই দুজন মিলে মেক্সিকোর পায়েলের বাপের বাড়ি, যেটা কিনা মধ্যমগ্রামে অবস্থিত, সেখানটায় গেছিল, যার সম্পর্কে আমি ঘুণাক্ষরেও টের পাইনি। আর তার কারণ সম্পর্কে মন্দিরা কি বলল, যে খর্দার কাস্টমার নাকি বলেছিল যে আমার ভিডিওতে মুখ দেখাবে না, আমার ভিডিওতে মুখ দেখালে পরে ওকে কটাক্ষের শিকার হতে হবে, তার জন্য। আচ্ছা, আমার কাছে যেই ভয়েস রেকর্ডটা এসেছে, যেটা কিনা আমি পরবর্তীতে সবাইকেই পাঠিয়ে দিয়েছি, যে সেখানটায় মন্দিরা পরিষ্কার বলছে যে সুতোপাদি যেন শব্দটি জানতে না পারে যে আমরা পায়েলের বাড়িতে যাচ্ছি। আর টোটাল দোষটা মন্দিরা রানী কি করলো, খর্দার কাস্টমারের উপরে চাপিয়ে দিল। দীর্ঘদিন ধরে আমার পেছনে এরা অন্য গ্রুপে আমার পেছনে কথা বলে গেছে। এই যে মন্দিরা বারবার বুকটুকে বলছে না, ওর পেছনে মানে আমার পেছনে কোনো রকম কোনো গালিগালাজ, কোনো রকম কোনো অশ্লীল কথাবার্তা বলা হয়নি। আমি কি বলেছি যে আমার পিছনে অশ্লীল কথাবার্তা বলা হয়েছে, গালিগালাজ করা হয়েছে? আরে আমার পিছনে আমাকে নিয়ে কথা হয়েছে, এটাই তো বড় কথা। তোদের পিঠ পিছনে তো আমি তোদেরকে নিয়ে একটা কথা বলিনি। কেউ দেখাতে পারবি? তোরা কেউ দেখাতে পারবি না। তোরা আমাকে না জানিয়ে পুরো একটা প্ল্যান করে ফেলেছিস গেট টুগেদারের। অথচ আমি বাকি ভিউয়ার্সদের মতন জানতে পারি কি, যে তুই সোমনাথকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিস। তোকে নিয়ে যখন দেবশ্রীদি ভিডিও করছে,
যে স্বামী এদিকে অসুস্থ আর বউ কাজল পড়েছে, আইলাইনার পড়েছে, ম্যাচিং ম্যাচিং চুড়িদারের সাথে ম্যাচিং ম্যাচিং গার্ডার, তখন আমি বলেছি মেয়েটা খাবে না, মেয়েটা হাসবে না? আরে তখন তো তোরা আমাকে নিয়ে হাসাহাসি করছিলি যে ও তো কিছু জানেই না, ওকে বাদ দিয়ে বেশ আমরা গেট টুগেদার করে ফেললাম, ও তো কিছু জানেই না, তাই না? এটা বিশ্বাসঘাতকতা ছিল না, তাই না মন্দিরা? প্রত্যেককে বলছি এটা বিশ্বাসঘাতকতা ছিল না। হ্যাঁ, আজকে যদি সেই দিন যদি আমি খর্দার কাস্টমারকে এই কথাগুলো না জানাতাম, আমি কিছু জানতেই পারতাম না, আজও আমি সেই ঘোরের মধ্যেই থাকতাম যে এরা মনে হয় সত্যি আমাকে ভালোবাসে। হ্যাঁ, এরা আমাকে ভালোবাসে, সেই ঘোরের মধ্যেই আমি থাকতাম। তারপরে এরকম বহু কিছু আমার পিঠ পিছে আলোচনা হয়েছে। ঠিক যেমন আমাকে নাকি লোকসমাজে নিয়ে যাওয়া যায় না, যেটা কিনা এখন তার ঘাড়ে দোষ চাপাচ্ছে, এ বলছে ও বলেছে, ও বলছে সে বলছে। আরে যেই বলেছে, তোরা আমার পিছনে আমাকে নিয়ে খিল্লি উড়িয়েছিস। হ্যাঁ, আমার পেছনে আমাকে নিয়ে খিল্লি উড়িয়েছিস, কারণ যদি একজনও এই যে খর্দার কাস্টমারের বিরুদ্ধে তো বলেছে তো যে এ লাগানি ভাগানির কাজ করে, কতদিন সহ্য করেছিস তোরা প্রত্যেকে সেই বিষয়টার মজা নিয়েছিস। আমি বুঝতাম যে সেই যদি তোরা আমাকে এসে বলতিস যে সুতপা তোর নামে কিন্তু খদ্দার কাস্টমার কিন্তু উল্টোপাল্টা বলছে আমাদের সামনে, আমরা কিন্তু সহ্য করব না, ওকে বিদায় কর, তাহলে বুঝতাম তোরা অনেস্ট, তাহলে বুঝতাম তোরা আমাকে ভালোবাসিস, যে না আমার বিরুদ্ধে কথা বলেছে, গ্রুপের বাকি মেম্বাররা কিন্তু সেটা সহ্য করেনি। তোরা রীতিমতন প্রশ্রয় দিয়ে গেছিস, দিনের পর দিন প্রশ্রয় দিয়ে গেছিস। সবচেয়ে বড় কথা, তোরা নিজেরা এসে আমাকে বললি, মানে সোনালিদি, পায়েল, এরা এসে আমাকে বললো, বলার পরে আমি একটা আলাদা গ্রুপ ক্রিয়েট করলাম। তারপরে কি করে তোরা খর্দার কাস্টমারকে ডেকে নিয়ে গিয়ে একসাথে বসে খাওয়া দাওয়া করলি রে? কি করে করলি? আমি হলে তো পারতাম না, তোরা পারলি। তাহলে কেন রে আমি থাকবো তোদের সাথে? কেন থাকবো তোদের সাথে? কিসের জন্য? কিসের টাকা? তোরা আমার সংসার চালাস? তোরা আমার অন্যের জোগাড় করিস? হ্যাঁ, না আমি তোদের বাড়িতে পড়ে থাকি? কিসের জন্য তোদের সাথে থাকবো আমি? হ্যাঁ, বড় বড় কথা বলছিস যে আমি এসে জিজ্ঞাসা করবো মাই ফুট? কেন আমি জিজ্ঞাসা করব? অন্যায় তোরা করেছিস, পিঠ পিছে কালচার তোরা করেছিস, বিট্রে তোরা করেছিস, তোরা ক্ষমা চাওয়ার প্রয়োজন তো বোধই করিস না, উল্টে বলছিস আমার দোষ, আমি কেন জিজ্ঞাসা করিনি। আমার কাছে যদি রিলেশন ম্যাটার না করতো না, আমি তোদের পিঠ পিছে তোদের মতন কারনামা করে বেড়াতাম। আমার কাছে ম্যাটার করে বলেই আমি তোদের পিঠ পিছে কোনো রকম আলাপ আলোচনা করিনি। আর আমার কাছে তোদের সম্পর্কটা যেমন ম্যাটার করতো, ঠিক তেমনি আমার রেসপেক্টটাও ম্যাটার করে। যখনই জানতে পেরেছি তখনই সাইলেন্টলি 3টে গ্রুপ থেকে লেফট হয়েছি। একটা 5 সোল সিস্টার, একটা রিল্যাক্স জোন, আর একটা ট্রাস্ট। কি বললি তুই? আমি নাকি জানার সাথে সাথে সোনালির দিকে আর মেক্সিকোর পায়েলকে গালিগালাজ দিয়েছি। বলছি কি, ভিডিওটা করার পরে রিভিউ দেওয়ার জন্য তো পাঠিয়েছিস, যেটা কিনা তুই বরাবর করিস। হ্যাঁ, তার রিভিউ যখন দেওয়ার জন্য পাঠিয়েছিস, পুরো ভিডিওটা তো দেখেনি, পুরো ভিডিওটা তো দেখেনি যে আমি সাইলেন্টলি শুধু গ্রুপ থেকে লেফট হয়ে গিয়েছিলাম। সোনালি দি আমাকে 2বার ফোন করার পর দ্বিতীয়বার আমি ফোন রিসিভ করেছি। আমাকে বলছে কি হয়েছে রে? আমি বললাম কোথায় কি হয়েছে? বলছে আমার ছোট মেয়েটার শরীর খারাপ। শুনলি কোথায়? তুই তো একবারও কিছু জিজ্ঞাসা করলি না। হ্যাঁ, আর তুই কি বললি? আমি সব কিছু জানতে পেরেই সোনালি দিকে আর পায়েলকে খিস্তি মেরেছি। মুখ না পেছন? তোর মুখ না পেছন বল, এবার তুই বল, তোর মুখ না পেছন? তোকে বলেনি যে সুতপা খিস্তি মারা তো বহুত দূর কি বাত, সাইলেন্টলি জাস্ট গ্রুপ থেকে লেফট হয়ে গিয়েছিল। এতটা আঘাত পেয়েছিলাম, জাস্ট লেফট হয়ে গিয়েছিলাম। খিস্তি মারা তো বহুত দূর কি বাত, ফোন পর্যন্ত করে কিচ্ছু বলিনি, চুপচাপ হয়ে গিয়েছিলাম। যে এত দূর কিছু করতে পারে মানুষ, শখ খেলে চুপ হয়ে যায়, জানিস তো? আমি শখ খেয়েছিলাম তোদের সম্পর্কে। যখন এই কথাগুলো শুনেছি যে আমাকে বাদ দিয়ে তোরা এত কিছু করে ফেলেছিস, তখন শখ খেয়েছি। তার জন্য কোনো কথা বলার অবস্থাতেই ছিলাম না। তুই বলছিস আমি গালি দিয়েছি? হ্যাঁ, লজ্জা করলো না মুখ ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে মিথ্যে কথাগুলো বলতে? তুই জানিস না তোর সামনে কে বসে রয়েছে, যে কিনা কোনো কিছুর পরোয়া না করে জাস্ট সত্যিটা বলবে? খুব একটা কথাকে হাইলাইট করেছিস। মারুর কাছে শেরুকে রেখে রেখে আমি কোথায় কোথায় যেতাম। কয়বার রেখেছি রে মারুর কাছে কয়বার রেখেছি? কি প্রুফ করতে চাইলি? এই কথাটা বলে কি প্রুফ করতে চাইলি? তুই জানিস আমি কত কি প্রুফ করতে পারবো? তুই নিজেও ভালো মতন জানিস। শুধুমাত্র তোর মতন মন মানসিকতা আমার নেই বর্তমানে, আমার নেই। বাই দ্য ওয়ে, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না। গানটা কেন করলাম জানিস? তোর সোনালি দিকে জিজ্ঞাসা করিস
আর তোর বরকে জিজ্ঞাসা করিস। চল, তোর জিজ্ঞাসা করতে হবে না, তোর কিছু জানতেই হবে না। আমার এই ভিডিওটা যদি তোর বর দেখে বুঝতে পারবে যে যেই সিক্রেট বিষয়টা সোনালিদিকে কনফারেন্সে নিয়ে আরও একজন মানুষ ছিল, তার ভানাক তাক আমি পড়তে দেবো না এখানে যে সে কে ছিল। সে যেই কথাটা তোর বর সোমনাথকে জানিয়েছিল, সেই কথাটা শুধুমাত্র তোর বর জানতো আর সোনালিদি জানতো। সোনালিদি ছোটু 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 করে অজ্ঞান হয়ে যায়। সেই ছোটুর বিশ্বাস কতটা বজায় রাখতে পেরেছিল একবার জিজ্ঞাসা করবি। কে চাকরি পেয়েছে, কীভাবে পেয়েছে, কী হেনা তেনা, আমার পর্যন্ত খবরটা কি করে আসলো? কারণ আমি তো সোমনাথের সঙ্গে কনফারেন্সে ছিলাম না, আমি ছিলাম না। বাদ বাকিটা আর বলবো না, বাদ বাকিটা সবাই সমাজদার। তাই সংসার উজরানোর খেলায় যদি নামিস না মন্দিরা, ভয়ানক কেস হয়ে যাবে, বুঝতে পারলি? বাদ বাকি তোকে ওপেন ছাড় দিয়ে রেখেছি, পারমিশন দিয়ে রেখেছি। তোর যত দূর যাওয়ার তুই যা, তোর যত দূর যাওয়ার তুই যা, বুঝতে পারলি? বিশ্বাসঘাতকতার হিসাব বরাবর করেছে। একটা মিনিট দাঁড়াও। অনেকটা সময় পার করে আবার আসলাম, খাওয়া দাওয়া সেরে নিয়ে রাত্রেবেলা, তারপর আবার বাকিটা করতে বসলাম, ভিডিওতে বলতে বসলাম। কারণ অনেক বড় ভিডিও, আর এই ভিডিওটাতেই আমি পুরোটা শেষ করে দেবো সেই ইচ্ছেই আছে। তো চলো, লাস্ট যে কথাটা তোমরা শুনেছো সেটা হচ্ছে বিশ্বাসঘাতকতার নাকি হিসাব বরাবর করেছে ওরা। তো সেই যুক্তিতে সেই যুক্তিটা কি দিয়েছে, আমি মারিয়ার সাথে দেখা করতে গিয়েছিলাম সেটা যেমন ওদেরকে জানাইনি, সেটা যেমন ওদের কাছে বিশ্বাসঘাতকতা ছিল আমার তরফ থেকে, ঠিক তেমনি ওরাও আমাকে না জানিয়ে মেক্সিকোর পায়েলের বাপের বাড়িতে গিয়েছিল হিসাব বরাবর করার জন্য। হাসি পাচ্ছে না তোমাদের শুনে? হ্যাঁ, তোমাদের পুরো বিষয়টা আমি ডিটেলসে বলি। আমি যেদিন ডিটেলসে জানাই, ইউটিউবে যেদিন জানাই যে আমি মারিয়ার বাড়িতে গিয়েছিলাম, সেটা কোন ভিডিওর পরিপ্রেক্ষিতে? যেদিন আমি মারিয়াকে ক্লিয়ার করতে বলেছিলাম যে তোর সাথে যে আমার ভার্চুয়ালি যোগাযোগ আছে সেটা কমসে কম দর্শকদেরকে জানা, নতুবা আমাকে নিয়ে যে তোর প্রেগনেন্সিকে রিলেট করে উল্টোপাল্টা কথা বলছে, আমার যে কষ্ট হবে সেই হাইটা তোর গায়ে লেগে না যায়, সেই কারণের জন্য আমি ক্লিয়ার করতে বলেছিলাম। তো সেই বিষয়টা ওরা তো কি ক্লিয়ার করেছে সেটা তোমরা জানোই, যে আমার সাথে নাকি হাই হ্যালো সম্পর্ক ছিল। যাই হোক, সবাই এখানে সত্যিবাদী যুধিষ্ঠির। হ্যাঁ, তো সেই সময়টাতেই, সেই ভিডিওতে অনুপম একটা কথা বলেছিল যে কথা হয়েছিল, দেখা হয়েছিল, এবার কে কোথায় গিয়েছিল সেটা আর আমি বলছি না। আমি সেই বিষয়টা পুরো ক্লিয়ার করে দিয়েছিলাম, আর সেই ভিডিও থ্রুতেই আমার বর পর্যন্ত জানতে পেরেছিল যে আমি মারিয়া গোবরডাঙ্গা আসার পরে আমি মারিয়ার সাথে দেখা করেছিলাম অফ ক্যামেরা, ঠিক আছে? কিন্তু আমার বর জেনেছিল আমার ভিডিও থ্রুতে, কিন্তু সোনালি জেনেছিল সেই দিনই। আমি কেন যাওয়ার আগে জানাতে পারিনি? আমি সেই দিনও বলেছি যে আমি নিজেই জানতাম না যে আমি ওর সাথে দেখা করতে যাচ্ছি। গোবরডাঙ্গা যেহেতু আমি বিএড কলেজে পড়তাম, বা এদিক ওদিক আমার একটুখানি চেনা জানা ছিল, সেই কারণের জন্য। আর এছাড়াও ও ভিডিওতে পুরো ডিটেলসে দেখাতো যে ওর বাড়ির কোন জায়গায়, কোন পুকুরে স্নান করতে যেত, সমস্তটা কিন্তু ও ভিডিওতে দেখিয়েছে। সেই হিসাব করেই কিন্তু আমি পৌঁছে গেছিলাম ওর বাড়িতে। কোনো রকম কোনো আগাম চিন্তা ভাবনা, প্ল্যানিং প্লটিং কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না, ঠিক আছে? জাস্ট গেছিলাম, মন টেনে নিয়ে গেছিলাম। আমি বলবো না ওটা আমি ভুল করেছি, ওটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল ভাই, ওটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল, এবং ইনস্ট্যান্ট সিদ্ধান্তটা তৈরি করেছিলাম, না যাই একবার দেখা করে আসি। তো সেই দিন দেখা করে আসার পরপরই আমি সোনালিদিকে জানিয়েছি, আমি গ্রুপ কলেও জানাইনি। কেন জানাইনি? আর সেই সময়ে খর্দার কাস্টমার, আচ্ছা আমি খর্দার কাস্টমার বলছি, আমার খুব খারাপ লাগছে, ওর নামও পায়েল, আর ওকে পায়েল 2 বলে ডাকতাম, ঠিক আছে? তো পায়েল 2 বলছি, খর্দার কাস্টমার যাকে এতক্ষণ ধরে বলে আসলাম তার নাম পায়েল 2। তো সেই পায়েল 2 সেই সময় আমাদের গ্রুপে ছিল না। এইবার আমি কিন্তু সোনালিদিকে পার্সোনালি জানিয়েছি, গ্রুপে কেন জানাইনি জানো? কারণ মন্দিরার হোয়াটসঅ্যাপ, ফোন সমস্তটা সোমনাথের হ্যাক করা, যেটা কিনা ওরা আমাকে জানিয়েছে। এইবার যেখানটায় কিনা সোমনাথ চায় না মন্দিরার সাথে মারিয়ার কোনো রকম কোনো যোগাযোগ থাকুক, আমি সেই কারণের জন্য গ্রুপ কলে ইনফর্ম করিনি, গ্রুপে আমি জানাইনি। তবে সোনালিদিকে ইনস্ট্যান্ট আমি জানিয়ে দিয়েছিলাম, মানে কি বলবো, আস্তে আস্তে আমি জানিয়েছি, না ফিরে এসে রান্নাঘরে, হ্যাঁ ফিরে এসে সেই দিনের দিন আমি রান্নাঘরে গিয়ে জানিয়েছি, কাজ করছিলাম, ফিরে এসে কাজ করছিলাম, আর সেই সময় জানিয়েছি। 5 মিনিট হয়তো মারিয়ার বাড়িতে আমি বসেছি, 5 মিনিট, এর থেকে বেশি না, ঠিক আছে? তো এই যে ও বলল যে হিসাব বরাবর,
কোথায় মারিয়া, যেখানে কিনা ওদের কারোর সাথে যোগাযোগ নেই, সেই মারিয়ার সাথে আমি একা যোগাযোগ করতে গেছি, একা দেখা করতে গেছি, যোগাযোগ না, একা দেখা করতে গেছি কোনো রকম কোনো প্ল্যানিং প্লটিং ছাড়া। আর সেই বিষয়টাকে এই মন্দিরা তুলনা করছে কোন বিষয়টার সাথে? ওরা রীতিমতন প্ল্যানিং প্লটিং করে আমাদের সবার সাথে ভালো সম্পর্ক, এমন না যে আমাকে জানালে আমি যেতে পারতাম না, এমনটা কিন্তু কখনো না। আমি নিজে থেকে বলেছিলাম যে আমার না দোকান নিয়ে খুব চাপে আছি, তোরা যদি এর মধ্যে প্ল্যান করিস তোরা কিন্তু দেখা কর, আমি কিন্তু করব না। যেখানটা আমি নিজের থেকে বলেছিলাম সেখানে আমাকে জানায়নি ওরা। আর এই বিষয়টাকে ওরা মারিয়ার বাড়িতে গেছিলাম তার সঙ্গে মিল করতে গিয়ে ও যে নিজে কতখানি লেজে গোবরে আচার খেয়েছে, আর ওর যে এই যে বারবার ইনোসেন্ট সাজার চেষ্টা আর আমাকে ভিলেন প্রুফ করার চেষ্টা, সেখানটায় যে ও মুখ থুবড়ে পড়েছে, সেটা আশা করছি প্রত্যেকটা দর্শক সহ প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বুঝতে পেরে গেছে। হ্যাঁ, কিছু আছে যারা কিনা এই সুযোগের অসৎ ব্যবহার করবে, আমি তাদের কথা গোনাগন্তির মধ্যে ধরছি না, ঠিক আছে? যাদের ভিডিও কমসে কম জনসমক্ষে চালিয়ে দেখা যায়, আমি সেই সব ক্রিয়েটারদের কথা বলছি। যাদের ভিডিও ওই কানে হেডফোন গুজে নিয়ে শুনলে পরে গা গুলিয়ে উঠবে, আমি সেই সমস্ত ক্রিয়েটারের কথা বলছি না। তো এই যে ও তুলনা টানতে গেছে আর আমাকে ভিলেন সাজাতে গেছে, সেই জায়গাটাতে ও মুখ থুবড়ে পড়েছে। আমি 1 নম্বর জানাইনি, যেহেতু সোমনাথ চায় না মন্দির মারিয়ার সাথে যোগাযোগ করুক, সেই কারণে আমি গ্রুপে বিষয়টা জানাইনি। 2 নম্বর জানাইনি, আমি মারিয়ার সাথে যোগাযোগ করতে গেছি, সেটা জানলে পরে মন্দিরা হয়তো কষ্ট পাবে যে আমি যেতে পারছি না, ও চলে গেল। আমার বিষয় তোর বিষয়ে এক ছিল, তোদের বিষয়ে এক ছিল, তোর তাই মনে হয়? তুই হিসাব বরাবর করেছিস। এই হিসাব কি করে বরাবর করবি যে আমাকে নিয়ে আমার পিঠ পিছে একটা আলাদা গ্রুপ খুলে আমাকে নিয়ে সেখানে কালচার করা হচ্ছিল? কিসের জন্য? না আমি মারিয়াকে নিয়ে পুনরায় ভিডিও করছিলাম তাই। এই কথাটা বলেও তোরা যে আমাকে কন্ট্রোল করার চেষ্টা করছিলি, আঙুলে নাচানোর চেষ্টা করছিলি, সেটাও তোরা দায়িত্ব নিয়ে নিজেদের মুখ থেকে স্বীকার করে দিলি। কারণ তোর মুখটা দিয়ে যে কথাগুলো বেরিয়েছে সেটা শুধু তোর মনের কথা নয়, বাদ বাকি আরও 2 জন যে রয়েছে তাদেরও কথা তুই তোর মুখ থেকে বলেছিস, সেটা আমি ভালো মতন জানি, ঠিক আছে? কি বললি? আগে যখন মারিয়াকে নিয়ে দেবশ্রীদি, তন্দ্রা এরা ভিডিও করছিল, তখন তুই এই ভিডিওর মধ্যে ওর বিরুদ্ধে, মারিয়ার বিরুদ্ধে যে ভিডিও করছিল, তুই তার মধ্যে কোনো রকমভাবে ইনক্লুড ছিলিস না। অথচ মারিয়া কি ভাবছিল যে তুই হয়তো দেবশ্রীদিকে, তন্দ্রাকে, এদেরকে ইনফরমেশন দিচ্ছিলি, তাই তো? এইবার সেই বিষয়টাই তুই বাস্তবায়িত করতে চেয়েছিস কখন? যখন কিনা আমার সাথে তুই যোগাযোগ করেছিস বা আমাকে গ্রিপে নেওয়ার চেষ্টা করেছিস। এখন যে এটা পুরো পরিষ্কার, সেটা জনগণ সবাই বুঝতে পারছে। অ্যাকচুয়ালি তুই পুনরায় আমাকে ভালোবাসার নাটকটা কেন করেছিলিস এখন সবার কাছে স্পষ্ট, ইনক্লুডিং মি। সেই কারণটা হচ্ছে, যেহেতু ওই ব্যবসা বাণিজ্য নিয়ে মারিয়া শুরু করেছিল, আর সেই সময়টাতে ওকে যাতে নাকানি চোবানি খাওয়ানো যায় সেই চেষ্টাও তোরা সম্পূর্ণরূপে করছিলিস। আর সেই সময় যেহেতু আমি ওর পাশে গিয়ে দাঁড়াবো ভাব করছিলাম, ঠিক মাথা মুড়িয়ে আমাকে নিয়ে চলে আসলি নাকি ভালোবাসি তোকে, তাই না? ভালোবাসি তোকে। তো যাই হোক, তারপরে তুই নিজের মুখেই স্বীকার করলি যে হ্যাঁ বলেছিলাম, হ্যাঁ কর ভিডিও কর, ওকে নিয়ে ভিডিও কর। তার মানে তুই নিজেই স্বীকার করে নিলি, যে তুই আমাকে দিয়ে মারিয়াকে নিয়ে ভিডিও করতে বলেছিস। যদিও বা আমি এটা স্বীকার করি না বা আমি এটা মানি না যে তুই আমাকে দিয়ে ভিডিও করিয়েছিস, কারণ আমি আর 5 জনের মতন কচি খোকা বা কচি খুকি সাজতে রাজি নই যে আমাকে দিয়ে ভিডিও করিয়েছে। হ্যাঁ, কন্টেন্ট ছিল, ভিডিও করেছি, পার্সোনাল গ্র্যাজেস তো অবশ্যই ছিল। আমার পিঠ পিছে আমাকে নিয়ে সমালোচনা করেছে, খিল্লি উড়িয়েছে, আবার আমার কাছ থেকে টাকা ধার নিয়েছে, ঠিক আছে, সাহায্য আমার কাছ থেকে চেয়েছে। তো আমার একটা পার্সোনাল অবশ্যই থাকবে, অবশ্যই ছিল, সেই কারণের জন্যই আমি ভিডিও করেছি। আর অবশ্যই কন্টেন্ট ছিল, তার জন্যই করেছি। আর সেখানটায় তোর স্বার্থও কোনো না কোনো দিক থেকে যে চরিতার্থ করেছিস, সেটা তুই নিজের মুখেই প্রমাণ করে দিলি। এইবার মেন ঘটনাটা ঘটলো কোথার থেকে? যখন মারিয়া প্রেগনেন্ট হলো তখন থেকে অটোমেটিক চেঞ্জ। কি বলেছিলি? হায় রে, আমি কি অভাগী, আমি আমার বোনের সাথ দিতে পারতাম, সেটা পারবো না। আমি আমার বোনকে এই সময় দেখাশোনা করতে পারতাম, সেটা পারবো না। কি ভালোবাসা! মুহূর্তে মুহূর্তে তোর ভালোবাসা এত ফ্লিপ করে ভাই। ওই প্রেগনেন্ট অবস্থায় মহিলাদের মনে হয় এত তাড়াতাড়ি মুড সুইংসও হয় না। তোর যে ভালোবাসা যে এত তাড়াতাড়ি ওঠানামা করে সবার প্রতি, সবাই খারাপ, সবাই দুমুখো সাপ। মারিয়া দুমুখো সাপ, আমি দুমুখো সাপ, তারপরে খর্দার পায়েল সে দুমুখো সাপ, তুই শুধু ভালো, আর তোর দুই দিদি সে ভালো, তারা ভালো, তোরা 3 জন ভালো, বাদ বাকি সবাই খারাপ। মি শিল্পী খারাপ, মর্কট তো খারাপই খারাপ, দেবশ্রীদি খারাপ,
63 খারাপ, 49 খারাপ, সবাই খারাপ, বাদ বাকি তোরা 3 জন সবাই ভালো, তাই না? আচ্ছা, তারপরে কি? তারপরের বিষয়টা হলো যে যখন প্রেগনেন্ট হয়ে গেল, চারিদিকে উঠছে যে এই তো, আর আমাকে দোষ মানে দোষের কাঠগড়ায় দাঁড় করানোটা তো খুব সহজ, যেহেতু আমার বাচ্চা কাছে হয়নি তার জন্য আমি মর্ম বুঝবো না, এই হবে না সেই হবে না, আমাকে দোষের কাঠগড়ায় দাঁড় করানোটা খুব সহজ। এইবার তোরা আমাকে কেন বাদ সেধেছিস জানিস? কারণ যেহেতু আমার সঙ্গে তোরা সেই সময় যুক্ত ছিলিস, তোদেরকে ইনক্লুড করা হচ্ছিল, যে তোরা আমাকে চালনা করছিলিস, যেটা কিনা তুই স্বীকার করে নিলি, আমি বলিনি কিছু, তুই নিজেই স্বীকার করে নিলি যে সেই সময় আমাকে চালনা করছিস। আর এই কথাটা প্রচণ্ড হাইলাইট হচ্ছিল, এই যে যেই বং ভেন্ডিকে তুই এখন ভালো থেকেও বনু পাতাচ্ছিস, বা যেই মর্কটের লাইভে গিয়ে তুই কমেন্ট করে আবার ডিলিট করে দিচ্ছিস, যদিও বা সেটা সবার চোখে পড়ে গেছে, তো এরা তখন তোকে খুব বলাবলি করছিল যে তোরা আমাকে পরিচালনা করছিস, একটা প্রেগনেন্ট মহিলার পেছনে লেলিয়ে দিয়েছিস। তোরা শুধুমাত্র নিজের ইমেজটাকে বজায় রাখার জন্য আমার পায়ে বেরি পড়াতে চেয়েছিলিস, আর কিচ্ছু না। কারণ আমি আমার মাত্রা জানি যে কিভাবে ভিডিও করতে হবে, একটা প্রেগনেন্ট মহিলা হোক বা নন প্রেগনেন্ট মহিলা হোক, তাকে নিয়ে কিভাবে কন্টেন্ট করতে হবে। আমি দীর্ঘ দিনের কন্ট্রোভার্সি করার আমার ওই বলে না একটা অভিজ্ঞতা রয়েছে, তাই আমার সম্পূর্ণ রকমভাবে জ্ঞান ছিল যে কিভাবে করতে হবে। তোরা আমাকে বাদ সেধেছিস শুধু এই কারণের জন্যই, মাঝখানে তোদের নামটা যুক্ত হচ্ছিল, তাই আমাকে নিয়ে যদি তোদের কোনো ফারাক পড়তো তাহলে কি আজকে এই সিচুয়েশানটা আসতো, এই পরিস্থিতিটা কি আসতো না। হ্যাঁ, তোরাই বলে দিলি যে আমরা বারণ করা সত্ত্বেও যখন ঠাকুরনগরের মহিলা ভিডিও করতে থাকলো তখন আমরা ওকে ইগনোর করা শুরু করি। এখানটায় তোরা পুরো পরিষ্কার করে দিলি যে যখনই আমি তোদের কথা মতন চললাম না তখনই তোরা আমাকে ইগনোর করে আমার পিছে আলোচনা শুরু করে দিলি অন্য একটা গ্রুপ ক্রিয়েট করে। এটাকে তুই আবার বলিস ভালোবাসা, এটাকে তুই ভালোবাসার নাম দিয়ে বলি কি? কত গোবর খেয়ে বসেছিলিস, না গোবর সার আছে, কত কি বলবো, কি হাবিজাবি খেয়ে বসেছিলিস যে এই সমস্ত কথা বললি, নিজের আসল ফেসটা রিভিল করে দিলি মানুষের কাছে। হ্যাঁ, আমি কি বলেছিলাম? ওই যে তুই বলি না যে ফটো ছিঁড়ে নাটক তোর কাছে সবটা, তুই যা যা করিস সবটা তোর কাছে নাটক, সবটাই তোর নাটক। আমি যা যা করেছি আমার কাছে কোনোটা নাটক ছিল না, বুঝতে পেরেছিস? তুই নাটক করিস বলেই তোর কাছে ওটা নাটক বলে মনে হয়েছে। হ্যাঁ, তা তুই বললি যে নাটক করতে বসেছিল, তারপরে আমরা খুব খুশি হয়েছিলাম। তোদেরকে খুশি করতেই কি বসেছিলাম নাকি? আমি তোদেরকে খুশি করতে বসেছিলাম, গ্রুপের একটা মেম্বার ছিলাম, তোর তলদেশ চাটার জন্য আমি ছিলাম না, বুঝলি? যেটা তুই চাটাতে চাস আর চাটাচ্ছিস ও পর্যন্ত, কিন্তু আমাকে পারিসনি। অথচ আমাকে সবাই বলে বেড়ায় আমি এই আমি সেই। দেখ আমি যে করি না সেটা তুই নিজের মুখে প্রুফ করে দিয়ে গেলি, নিজের মুখে প্রমাণ করে দিয়ে গেলি। আমি তোর জায়গায় কি কোনো সময় বাদশা দিই তোর কাজের জায়গায়? যে তুই কেন এরকমভাবে রেলকর্মীর সঙ্গে ঝগড়া হয়েছে সেটা কেন তুই তুলে ধরতে গেলি? কেন তুই তোর হাজব্যান্ডের সঙ্গে মনোমালিন্য, তোর হাজব্যান্ডের আমাশা রুগীর মতন চেহারাটা বারবার তুই ক্যামেরাতে দেখাস, যাতে করে লোকে বলতে সাহস পায় যে তোর বর তোর সাথে ঘুরতে গিয়েও শান্তি নেই? আমি কোনো সময় বলেছি? বলিনি। ওটা তোর মর্জি। হ্যাঁ, আমি ভিডিও বানিয়েছি যে তোদের মতের অমিলটা কেন ক্যামেরাতে তুলে ধরলি, কারণ তোর বর তো সেগুলো সহ্য করতে পারে না। হ্যাঁ, তুই নিজেই প্রকাশ করে দিলি যে তুই আমাকে কন্ট্রোল করতে চেয়েছিলি, আর যেই হয়নি, যেই পারিসনি, অমনি বলা শুরু করেছিস। আর তার রিজন মারিয়া প্রেগনেন্ট ছিল তার কারণে না, তার রিজন হচ্ছে তুই বুঝতে পারছিস মারিয়ার কাছে একটা দুর্দান্ত কন্টেন্ট রয়েছে। এই কারণেই তুই মারিয়ার সম্পর্কে যখন কথা বলছিস তখন তোর গলার সুর নরম হয়ে যাচ্ছে। আরে সবাই বুঝতে পারছে রে, সবাই বুঝতে পারছে যে মারিয়ার কাছে এখন হট কন্টেন্ট রয়েছে। তুই সেই জন্যই সেই দিকে ঝুঁকছিস, সেই জন্যই সেই দিকে ঝুঁকে পড়ছিস। আর আমাকে মাঝখান থেকে ভিলেন প্রুফ করার জন্য মারিয়ার এই প্রেগনেন্সির বিষয়টাকে হাইলাইট করলি, তাই না? এই প্রেগনেন্সির বিষয় এবার তো সবাই ভাববে হ্যাঁ মন্দিরা তো বারণ করেছিল সুতপাকে মারিয়াকে নিয়ে ভিডিও করতে না, সুতপা কতটা হিংস্র যে ভিডিও করছে। তোর সেগুড়ে বালি, তোর সেগুড়ে বালি, সবাই তোর আসল মূর্তিটা, ভাবমূর্তিটা বুঝতে পেরে গেছে, বুঝলি? এটাই শান্তি, এটাই আসল শান্তির জায়গা আমার। আমাকে কেউ ভালো বলুক, আমার বিন্দুমাত্র ফারাক পড়ে না আমাকে কে খারাপ বললো কে ভালো বললো, কিন্তু তুই যে আমাকে ভিলেন প্রুফ করে বারবার ইনোসেন্ট সাজার চেষ্টা করিস, বারবার সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করিস, সেটা যে এবার আর ধোপে টিকলো না, সেটা দেখে শান্তি পাচ্ছি। আচ্ছা, এইবার
বলছে যে মারিয়ার বিষয়টা গেল, হ্যাঁ, আর মারিয়ার বিষয় নিয়ে আমি পুরো 2 সপ্তাহ চুপ করে গিয়েছিলাম, সেটা তোমরা সবাই জানো। ওই ফটো ছেড়ার পরে 2 সপ্তাহ কন্টিনিউ ভিডিও করিনি। তারপরে কি দেখলাম, যেখানে মারিয়া নিজে থেকেই কন্ট্রোভার্সিয়াল কমেন্টগুলোকে নিয়ে হাইলাইট করছে ভিডিওতে ভিউজ কামানোর জন্য, তারপর গিয়ে ওকে নিয়ে আমি ভিডিও করা শুরু করি। সেখানটায় তোরা বাদশাদার কে কে তোরা আমাকে বাদশাদার? আমার বুদ্ধি নেই যে আমাকে কতটুকু নিয়ে কি নিয়ে ভিডিও করতে হবে? আর যদি কিছু হতো আমার সঙ্গে হতো, তোদের কি, তোরা আমাকে ভালোবাসিস বলে বারণ করেছিলি? তার জন্য অন্য গ্রুপ ক্রিয়েট করে কি বলেছিলি যে মুখ না পদ, তাই না? এই কথাটা বলেছিলি। বলি কি, এই মুখ না পদ, এই একটা উদাহরণ আমি দিই। যখন তোর ছোট মা তোকে মানে তোর বিরুদ্ধে মানে না বলেও সব কিছু প্রায় বলে দিয়েছিল, সেটা তো তুই ভালো মতনই জানিস। সেই সময় তুই কি বলেছিলিস যে ছোট মার সঙ্গে কোনো রিলেশনই রাখবো না। যেই সোমনাথকে বাবা তোর ছোট মা বাবা গো মা গো করে মানে এত প্রশংসায় ভরিয়ে দিল এই মৃতদেহ নিয়ে যখন কন্টেন্ট করলি, সেই সোমনাথ তোকে বলেছিল যে আমি বারবার বলেছি ছোট মার সঙ্গে কথা বলতে না, ছোট মার সাথে কথা বলতে না। বলি তোদের মুখ না পেছন কোনটা? ছোট মার সমস্ত টাকা তুই ফেরত দিয়ে দিয়েছিস, ছোট মাকে নিয়ে সব কিছু বলেছিস, ছোট মাস যাবো A to Z বলেছিস। তোদের মুখ না পেছন, তোর মুখ না পেছন। হ্যাঁ, যেই শ্বশুর শাশুড়িকে নিয়ে, শ্বশুর শাশুড়ি সম্পর্কেও একটা কথা বলবো, এটা হোল্ড করে রাখি পয়েন্টটা, বলবো অবশ্যই বলবো। তুই আধখাপ ছাড়া বলেছিস, আমি আধখাপ ছাড়া বলবো না, আমি বললে পুরোটাই বলবো। আর যেটা বললে তোর সংসার ভাসবে আমার সংসার ভাসবে, সেই বিষয়গুলোকে স্কিপ করে যাব। আচ্ছা, কি বলছিলাম? হ্যাঁ, ছোট মার বিষয়টা। সেকেন্ড টাইমও আমি যে তোকে ক্ষমা করেছি সেটার প্রুফও তোকে দিচ্ছি। ছোট মার বিষয়টা নিয়ে, তোর ভাসুরের অ্যাক্সিডেন্ট, তোর ভাসুরের অপারেশন, সেই বিষয়টা নিয়ে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। সোমনাথকে কি বলছিল? শালিদের সাথে ফষ্টি নষ্টি করছে। কে বলেছে? যাকে ওই যে ভালো থেকো বনু বলেছিস, সেই বং ভেন্ডি সে বলেছে। বরাহনন্দন বলেছে সোমনাথকে সুগারের ওষুধ ডবল করে খেয়ে আয়, আসছি বরাহনন্দন, এই সমস্ত বলে কমিউনিটি পোস্ট হানাতানা এই সমস্ত দিয়েছিল। আর শালিদের সাথে ফষ্টি নষ্টি করেছে, এই সমস্ত নিয়ে ভিডিও করেছিল। তো এই সমস্ত হয়েছিল কার দয়াতে? তোর ছোট মার করা একটা ভিডিওর জন্য। তো সেই সময় তোকে যেইভাবে বলছিল আমার কষ্ট হচ্ছিল। আমি জাস্ট একটা ইনফরমেশন নিয়েছিলাম, যেটা কিনা আমার জানা দরকার ছিল, যে বাচ্চাগুলোকে কি তোর কাছে রাখতে এসেছিল? কারণ যেইভাবে বলছিল যে বাচ্চাগুলোকে পাড়াতো তো কারোর বাড়িতে রেখে এসেছিল, বাচ্চাগুলো ছটফট করছিল বাড়ি আসার জন্য। শুধু এই একটা বিষয় নিয়েছিলাম। বাদ বাকি তোর সিস্ট অপারেশনের সময় যে কাউকে দেখা যায়নি, কেউ এসে তোকে রান্নাবান্না করে দেয়নি, সেটা আমরা ভিডিওতেই দেখেছি। এই বিষয়টা নিয়ে বললাম, বলার পরে বহুত কন্ট্রোভার্সি হলো। তোর ছোটো মা ডাইরেক্ট আমাকে নিয়ে বসে পড়লো, সেটা তুই ভালো মতনই জানিস। তারপরে কি দেখলাম? রং খেলা নিয়ে তোদের আদিক্ষেতা। স্বাভাবিক, খুব স্বাভাবিক কিনা বল আমার কষ্ট পাওয়াটা? যখন কিনা সবাই বললো যে আমার মুখে তুই জুতোর বাড়ি মারলি, ঝাঁটার বাড়ি মারলি, আমার কষ্ট পাওয়াটা কি খুব স্বাভাবিক ছিল না? ছিল তো। তারপরেও আমি সব কিছু মেনে নিয়েছি। তুই আমাকে ভালোবাসিস তাই, আমি তো তোকে ভালোবাসি না। সব কিছু মেনে নিয়েছি। সেই সময় আমি গ্রুপ থেকে আবার লেফট হয়ে গিয়েছিলাম, নাকি সাইলেন্ট হয়ে গিয়েছিলাম। আরেকটা কি তুই বললি না যে ও গ্রুপ থেকে বেরিয়ে যাওয়ার জন্য, ও সম্পর্কটা ভাঙার জন্য রেডি ছিল, কথায় বেরিয়ে যেত, আর আমি কুকুরের মতো হ্যাঁ 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 করতে করতে ওকে মানাতে যেতাম। সিরিয়াসলি? সত্যি কি তাই? প্রথমবার লেফট হয়েছিলাম খুব অভিমানে। একটা নাইটি পছন্দ করেছিলাম বাটল গ্রিনের, সেই নাইটিটা তুই অন্য কাউকে দিয়ে দিয়েছিস। খুব কষ্ট পেয়ে গেছিলাম ফটাং করে, যে তাহলে কি আমি পয়সা দিয়ে বুক করিনি, তার জন্যই কি দিয়ে দিল? এরকম একটা কথা আমার ইনস্ট্যান্ট মাথায় চলে এসেছিল, যে আমি কি বুক করলাম না, আমি এত পছন্দ করলাম নাইটিটা, অন্য কাউকে দিয়ে দিল। ঝটাং করে রাগ হয়ে গিয়েছিল। এটা হয় রে, যাকে আমরা খুব ভালোবাসি তার কাছ থেকে এরকম একটা কোনো ঘটনা ঘটলে না আমাদের খুব লেগে যায়, মাইন্ডে লেগে যায়। তো আমি গ্রুপ থেকে বেরিয়েছিলাম। আমি কি তোর সম্পর্কে ভান্ডার খুলে বসেছিলাম সোশ্যাল মিডিয়াতে? বসিনি তো। আবারও গ্রুপে অ্যাড হলাম। সেকেন্ড টাইম হলো কি ছোট মায়ের সময়। আমি পুরো চুপ হয়ে গিয়েছিলাম যে এতটা নখরা তুই করতে পারলি, যেই ছোট মার জন্য তোকে এত কথা শুনতে হলো, তোর বরকে এত কথা শুনতে হলো, আমি শুনলাম। তারপরেও তুই ছোট মার গায়ের নাইটির ভেতরে হাত ঢুকিয়ে ভীষণ সভ্য মহিলার মতন, ভীষণ ভদ্র মহিলার মতন রং লাগালি। সেটা কি সত্যি খুব দরকার ছিল? আমার কষ্ট পাওয়াটা খুব স্বাভাবিক না? কারণ এখানে সোশ্যাল মিডিয়াতে আমি অ্যাভেলেবেল রয়েছি, তোর সোনালি দিও অ্যাভেলেবেল নেই, তোর পায়েলও অ্যাভেলেবেল নেই, বা পায়েল টুও অ্যাভেলেবেল নেই তোর কাছে, যে এখন কাস্টমার হয়ে রয়েছে। সব সময় আমি সবার সামনে রয়েছি, ভিজিবল রয়েছি, তাই সবাই কথা বলবে, শোনাবে, আমাকে শোনাবে। তুই যদি সত্যিই ভালোবাসতিস তুই অত মাখামাখি ওই ইনস্ট্যান্ট করতে পারতিস। আমি তো বলিনি তোর শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তুই দূরত্ব সৃষ্টি কর,
বলেছিলাম? উল্টে আমি এটা বলেছিলাম, চোখ খুললে পরেই তুই ছোটো মাকে দেখবি, ছোটো মা চোখ খুললে পরে তোকে দেখবে। তুই যে কীভাবে ইনস্ট্যান্ট এইভাবে কন্টেন্টের জন্য নিজেকে পুরো একেবারে বিছিয়ে দিতে পারিস সেটা এখন সবাই বুঝে গেছে। আর তুই বলছিস আমি রেডি ছিলাম তোকে ছেড়ে যাওয়ার জন্য? এতগুলো কারণ যথেষ্ট নয় কি নিজেকে তোদের কাছ থেকে সরিয়ে নেওয়ার জন্য? আর চিরফার করে ভিডিও, আমি এখন কাউকে নিয়েই চিরফার করে ভিডিও করি না, আমি ছেড়ে দিয়েছি। কন্টেন্ট তুই বললি না তোকে নিয়ে যখন কেস চলছিল তোকে নিয়ে ভালো করে দেখে আয় সেই সময়ের ভিডিও, তোকে নিয়ে ভিডিও করেছি, অবশ্য হয়তো প্রাইভেট করে দিয়েছি, শয়ে ভিডিও প্রাইভেট করে দিয়েছি, শয়ে ভিডিও। তো যাই হোক, তারপরে খালি বললাম না প্রচুর কথা, এদিক থেকে ওদিক হলে পরেই মাথা হেটকে যাচ্ছে পুরো। তারিকা হ্যাঁ, রেডি ছিলাম আমি তোকে ছেড়ে যাওয়ার জন্য। তো এই এত সব কারণগুলো কি যথেষ্ট ছিল না আমার সরে আসার জন্য? চিরফার করে ভিডিও করতে পারবো না? কে বলেছে? যখন যখন তোর ভিডিওতে কোনো কিছু দেখেছি তখন তখন আমি ভিডিও করেছি। কে বললো তোকে? এখনও করব, এখনও করছি। কোথায় চিরফার করছি? কোথায় চিরফার করছি? চিরফার করা সুতপা গেছে, চলে গেছে, ওই সুতপাকে কবর দিয়ে দিয়েছি, ভালো করেছি, স্বইচ্ছায় করেছি। কে বললো তোকে চিরফার করে ভিডিও করতে পারছি না? তাই কে বললো তুই যে ডিসিশন নিয়েছিস তোর ভিডিওতে চার দিদিকে দেখাবি না তার জন্য আমার চিরবিরিয়ে উঠেছে? কে বললো তোকে এতটা ন্যারো মাইন্ডেড তুই, এতটা নীচ মানসিকতার? তাহলে আমি সেই দিন কেন বললাম যখন তুই চেন্নাইতে বসে ডিসিশন নিলি, সে তোর ডিসিশন হোক বা তোর বরের ডিসিশন হোক, যে আমার ভিডিওতে আজকের পর থেকে সোমনাথ চ্যাটার্জি নামে, চক্রবর্তী নামে কারো ইয়ে পাবে না, আমি শাখা সিঁদুর পরছি তার মানে আমার বরের অস্তিত্ব রয়েছে। কি ধরনের কথা এটা? কি ধরনের কথা? সেই দিনও আমি বলেছি যে এইভাবে তুই ছেটে ফেলে দিচ্ছিস কেন? তাহলে তুই কত কাকে কাকে দেখাবি? বাড়িতে তো 3টে প্রাণী, সেই 3টে প্রাণীর মধ্যে যদি একজনকে আবার না দেখাস, আমাদের কথা ছেড়েই দে। আর তুই বলছিস আমাদেরকে দেখাবি না তাই আমি চিরবিরিয়ে উঠেছিলাম? যদি চিরবিরিয়েই উঠতাম রে তাহলে তোদের বাড়ি যেতাম কেন? তোর ওই ডিসিশন নেওয়ার পরে তোদের বাড়িতে কেন যেতাম? যেমন আমি গলা কাটা স্কন্দ কাটা বলে না, স্কন্দ কাটা দেখিয়েছি, ঠিক তেমনি তুইও দেখিয়েছিস, হাত দেখিয়েছিস, পা দেখিয়েছিস, সব কিছু দেখিয়েছিস। তোর বেলায় কোনো দোষ নেই না? যত দোষ আমার বেলায়। কত খেলবি আর নোংরা খেলা? আর এই নোংরা খেলা খেলতে খেলতে তুই হাঁপিয়ে যাস না? প্রত্যেকবার একই ট্রিক একই ট্রিক একই ট্রিক। তুই আমার কোন জায়গাতে দেখেছিস যে তুই দেখাবি না বলে আমি চিরবিরিয়ে উঠেছি? খারাপ লেগেছিল কখন? যখন লাইভে তুই নাটকের একেবারে লেভেল পার করে দিয়েছিলিস। কে ও যার সাথে মন্দারমণিতে দেখাতে ঘুরতে গিয়ে একদল কি একটা কাপলের সাথে দেখা হয়েছিল, তারা কত নাটক করেছিলিস। সেই সময় আঘাত পেয়েছিলাম কিন্তু মানিয়ে নিয়েছিলাম যে হ্যাঁ ও করছে, ওর ডিসিশনকে সহমত জানাই। কোন সময় দেখেছিস যে তোর ডিসিশনে আমরা চিরবিরিয়ে উঠতে দেখেছিস? লজ্জা করে না রে? বলতে 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 সীমা ছাড়িয়ে যাস, লজ্জা করে না? থাকলে না করবে লজ্জা? এবার আসি বেইমানির কথায়। তোরা এক একজনকে লেভেল ছাড়িয়ে গেছিস। তোরা প্রত্যেকের পেছনে কথা বলেছিস এক্সেপ্ট মি, আমি ছাড়া। বলি এবার, বলছিলিস না আমি কল রেকর্ডিং স্ক্রিনশট দে না, দেখ বন্যা বইয়ে দেব। তোরা প্রত্যেকের ফেস চিনবি, কিন্তু আমি জানি তোরা এখন হাসি মুখে একে অপরের গু গিলবি, যেটা আমি পারিনি করতে। তোরা এখন হাসি মুখে একে অপরের পটি গিলবি, যেটা আমি করতে পারিনি, বেরিয়ে এসছি, বুঝলি? তুই সোনালিদি আর পায়েলের নামে বলেছিস। কার কাছে? পায়েল 2 এর কাছে। কি বলেছিস? দেবশ্রীদি যখন তোকে নিয়ে একটা খারাপ ভিডিও করেছিল তখন আমি দেবশ্রীদির বিরুদ্ধে গিয়ে ভিডিও করেছিলাম। সেই ভিডিওটা করার পরে সোনালিদির উপরে ডাইরেক্ট অ্যাটাক গেছিল, আর সেই কারণে সোনালিদি আর পায়েল তোকে কথা শুনিয়েছিল আমাকে নিয়ে। কিন্তু তখন তোর কাছে সুতোপাদি ঠিক ছিল, সোনালিদি আর পায়েল ভুল ছিল। কেন? কারণ সুতোপাদি তখন তোর হয়ে কথা বলেছিল, তার জন্য সুতোপাদি তখন ভালো ছিল, সোনালিদি আর পায়েল ভালো ছিল না। সেই সময় তুই সেই বিষয়টা নিয়ে কি বলেছিলি, কি ভয়েস মেসেজ পাঠিয়েছিলি পায়েল 2কে, যে দূর আমি দেখেছি, আমি ভিডিওটা দেখেছি, সোমনাথও ভিডিওটা চালিয়ে দেখেছি, সুতোপাদি এমন কোনো খারাপ কথা বলেনি। হ্যাঁ, একটা মানুষ তো ভালো হতেও পারে, এরা এটা কিছুতেই মেনে নিতে পারছে না, আমাকে সমানে ফোর্স করছে সোনালিদি আর পায়েল। দূর, আমি না আর সোশ্যালি অ্যাক্টিভ থাকবো না, মানে গ্রুপে আমি আর অ্যাক্টিভই থাকবো না। বলিসনি? এক চুল আতে ঘা পড়েছে, তোরা প্রত্যেকের বিরুদ্ধে কথা বলেছিস। আরে কমসে কম আমি অনেস্ট, তোদের বিরুদ্ধে কথা না বলে আমি বেরিয়ে এসছি। তোদের থেকে আমি বহুত ভালো,
কে আমাকে ক্লিন চিট দিল, কে আমাকে ভালো বললো, আমার তাতে কিচ্ছু যায় আসে না। ভেতরে কি হয়েছে না হয়েছে সেটা তো শুধু আমরা জানি, তাই না? তো আমি তোদের পিঠ পিছে কোনো কথা না বলে বেরিয়ে এসছি। ইভেন যখন মেক্সিকোর পায়েল একের পর এক আমাকে ভয়েস মেসেজ পাঠাচ্ছে যে পায়েল টু কি বলেছে, পায়েল টু কি বলেছে, সেই মেসেজগুলো যখন আমি পায়েল টুকে ফরওয়ার্ড করছিলাম, পায়েল টু আবার তোকে ফরওয়ার্ড করছিল মন্দিরা, তুই আবার মেক্সিকোর পায়েলকে ফরওয়ার্ড করছিলি। তখন মেক্সিকোর পায়েল আমাকে কি বলছে, বাহ 1-to-1 কথা হচ্ছে, সেটা আবার ফরওয়ার্ড হয়ে যাচ্ছে, কেন হবে না? আমি তো এরকম 1-to-1 কথা বলবো না। গ্রুপে আমরা 5 জন ছিলাম, 5 জনই একটা কথা জানবে। আমার কাছে এটা ক্লিয়ার কথা, একটা কথা হলে পরে সেটা 5 জনই জানবে। আর এটাই আমি চেয়েছিলাম বলেই আমি তোদের সঙ্গে মিশতেই পারলাম না, কারণ তোরা একজন অনুপস্থিত থাকলে তার পিন্ডি চটকাতে শুরু করে দিস, যেটা আমি করিনি, যেটা আমি পারিনি করতে। আর এটা আমার প্লাস পয়েন্ট, এটা আমার কোনো উইক পয়েন্ট না, এটা আমার প্লাস পয়েন্ট, বুঝলি? হ্যাঁ, বেইমানির তকমা। যখন তুই অ্যাক্টিভ ছিলিস না তখন সোমনাথের কুড়েপোনাকে নিয়ে, হ্যাঁ সোমনাথের লেজিপোনাকে নিয়ে মেক্সিকোর পায়েল, সোনালি সবাই মিলে বলেছে রে, সবাই মিলে বলেছে, বুঝলি? তোরা কেউ কম যাস না। এই সোনালিদি বলেছে আমি যাবই না মন্দিরের বাড়িতে, যাবই না, দেখা করবই না, বুঝলি? আমি বললাম না, আমি এখন যদি প্রমাণ স্বরূপও তুলে ধরতাম যে আমি যে কথাগুলো বলছি সেগুলো সত্যি 1000%, তারপরেও তোরা এখন সবাই সবার পটি গিলবি। গেল, আমার অত বাধ্যবাধকতা নেই, আমার অত বাধ্যবাধকতা নেই। যদি আমার ভালোর জন্যই তোরা ভাবতিস, তাহলে আমার বিরুদ্ধে যে আচরণ করছে সেটা সহ্য করতিস না, সেই মুহূর্তে বারণ করে দিতিস। দেখতাম যে আমার নামে উল্টোপাল্টা বলছে তার কত ক্ষমতা, যে তা তোদের কথা অমান্য করেও আমার সম্পর্কে বলছে। এই পরিস্থিতি আজকে আসতো যদি না আমি সবটা জানতে পারতাম, তোদের নেচার আসতো কি সামনে? আসতো না। এখনো পর্যন্ত সেইভাবেই চলতাম যদি না আমি সন্দেহ করতাম, বুঝলি? যদি না আমি সন্দেহ করতাম। লাস্ট একটা কথা বলি, মৃতদেহকে নিয়ে কন্টেন্ট করেও না তোর এত ভিউজ হয়নি, যেটা কিনা এই ঠাকুরনগরের মহিলাকে নিয়ে, যে কিনা নোংরা ঘেটে বেড়ায়, সেই মহিলাকে নিয়ে করে তোর ভিউজ হয়েছে। সুতরাং তোর যে ফেস ভ্যালু আছে না, অতটা না থাকলেও আমারও আছে। বললি না যে তোকে যদি 500 লোক বারণ করে যে মন্দিরের সাথে মিশন, আমাকে 5000 জন, অবভিয়াসলি 5 লাখের চ্যানেল তোর, 4,78,000 না 79,000, এত বড় একটা চ্যানেল, তো তোকে বারণ করার লোক সংখ্যা তো বেশি থাকবেই। কিন্তু আমাকেও বারণ করেছে, এটাই তো সবচেয়ে বড় কথা, যে তোকে বারণ করছে কারণ তুই একটা ব্লগার আর আমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। সেখানে তোকে বিধিনিষেধ টানাটা বড্ড স্বাভাবিক, কিন্তু আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারপরেও তোর মতন একটা শুদ্ধ ব্লগার, তার কাছ থেকে আমাকে দূরে থাকতে বলেছে। এবার ভেবে দেখ, বুঝলি? যেই কথাটা বলছিলাম, 40 বছর ধরে তোদের বাড়িতে সার্ভিস দিয়েছে যেই জয়গুরু জেঠু, তাকে তো শুধুমাত্র মানুষ তার মৃতদেহটা তো দেখলো, বাদ বাকি সময় তো তাকে কেউ দেখেনি। এবার তোর বর সবসময়, মানে সোমনাথ সবসময় জয় শিব শম্ভু করতে থাকে না, শিব শম্ভুর বড় ভক্ত। কাল ভৈরবের যে পথপ্রদর্শক সে হচ্ছে সারমেয়, তোদের বাড়িতে যে আছে না, তার একটুখানি যত্ন নিস। বলছিলিস না যে সেই সারমেয়টা মারা গেলে পরে প্রিয়া তার কুকুরটা যখন মারা গেল, যেই মিউজিকটা অ্যাড করেছে সেই মিউজিকটা দিবি। হ্যাঁ, একটা জ্যান্ত রয়েছে, যে জীবিত রয়েছে, তার মৃত্যুর পরে তা কি মিউজিক অ্যাড করবি সেটাও ভেবে ফেলেছিস। বলছি কি, মরবে একদিন সবাই, তুইও মরবি, আমিও মরবো, জনিও যাবে, শেরুও যাবে একদিন। কিন্তু সেই যাওয়া পর্যন্ত কমসে কম যে বাড়িতে একটা প্রাণী আছে সেই বিষয়টা নিয়ে একটুখানি ভাব, বুঝলি? ভালোবাসিস, তুই তো সবাইকে ভালোবেসে বেড়াস, সবাই তোর পিছনে ছুরি মারে, হ্যাঁ সবাই তোর পিছনে ছুরি মেরে বেরিয়ে যায়, সবাই দুমুখো সাপ, তুই খুব ভালো। কমসে কম ওই অবলা জীব যে কিনা দুমুখো সাপ নয়, যে কোনো সময় বিশ্বাসঘাতকতা করতেও পারবে না, তাকে একটুখানি কদর করিস, ব্যাস এইটুকুই তোকে বলার। আর বাদ বাকি আরও যদি তোর কিছু বলার থাকে, তোর দুজন যারা আছে তারা বলে দিয়ে যাবে। আর আমারটা আমি যদি দেখি হ্যাঁ ইম্পর্টেন্ট কিছু বিষয় স্কিপ করে গেছি, তাহলে অবশ্যই আমিই আসবো। পুরো বিষয়টা আমি আমার মতন করে ক্লিয়ার করলাম বন্ধুরা। আর একটা কথা, যেটাকে কিনা সবচেয়ে বেশি করে হাইলাইট করা হচ্ছে, আর যেটা কিনা মানুষের চোখে বারবার ধরানোর চেষ্টা করা হচ্ছে, মারিয়ার কাছে শেরুকে রেখে কোথায় গেছি, এটা মারিয়া আর অনুপম এসে বলবে।
আমি এই দায়িত্বটা ওদের উপর দিলাম। ওরা যা যা বলেছে সব সত্যি বলেছে, তো সব সত্যি বলেছে, এই সত্যি বলার দায়িত্বটা আমি ওদের উপরে দিলাম। ওদের যদি সেই পরিস্থিতি তৈরি হয়, আমি বলবো না হিম্মত ক্ষমতা হেনাতানা এইসব কথায় আমি যাবই না। হ্যাঁ, যদি এরকম পরিস্থিতি আসে তাহলে ওরা যেন বলে, আমি বিষয়টা পুরোপুরি ওদের উপর ছেড়ে দিলাম। আর বাদ বাকি আমি কি জানি না জানি আমি এখানে বলবো না, কারণ আমার কাছে যে সম্পর্কটা ছিল আমার কাছে খুব প্রিসিয়াস ছিল। ও নোংরামিতে উত্তীর্ণ হয়েছে, ও নোংরামিতে নেমেছে, হ্যাঁ, আমার তার জন্য নামতে হবে। এরকমটা যদি হতোই তাহলে তো আমি প্রথম দিনই বলে দিতাম এসে ভিডিও করে, চুপচাপ নিজেকে সরিয়ে নিতাম না, গুটিয়ে নিতাম না। সোনালি দিন আমাকে ফোন করে জিজ্ঞাসা করতে হতো না কি হয়েছে রে তোর। আর এদিকে বলছে আমি নাকি ফোন করে খিস্তি মেরেছি ডাইরেক্ট। আর ব্যবসার কথাটা বললি না মন্দিরা, যে আমি বেরিয়ে আসার পরে বিজনেস সংক্রান্ত কথা আছে, ডিটেলসে বল, বিজনেস সংক্রান্ত ডিটেলসে বল, কারণ এইভাবে অর্ধেক বলে চুপ করে যাওয়াটা খুব ভয়ানক, খুব ভয়ানক। আমি যে গয়নার বিজনেস করতাম বা করি এখনো, সেখানে আমি গোল্ড প্লেটেড জুয়েলারি ম্যাক্সিমাম রাখি, আবার নন গোল্ড প্লেটেডও রাখি, কিন্তু তার মধ্যেও গ্যারান্টিওয়ালা মাল থাকে, ঠিক আছে? আর আমি সেটা ওপেন বলি, ওপেন বলি। বিশ্বাসঘাতকতার কথা বলিস? হ্যাঁ, বিজনেসের কথা বলতে বসলি না, বললেই না তোর আত্মীয়র সঙ্গে আবার মনোমালিন্য শুরু হয়ে যাবে, তোর আত্মীয়র সঙ্গে মনোমালিন্য শুরু হয়ে যাবে, তোর যারা কাস্টমার রয়েছে তাদের সঙ্গেও তোর অসুবিধা, তুই আবার ইনসিকিউরিটিতে পড়ে যাবি। তাই ওই যে অর্ধেক বলে ছেড়ে দিবি না, আমি আমারটা বলে দিলাম। দেখ, আমি গোল্ড প্লেটেড জুয়েলারিও রাখি, সেগুলিকে বলি যে এইটা হচ্ছে গোল্ড প্লেটেড, কিন্তু যেটা নন গোল্ড প্লেটেড লাইভগুলি দেখবি, আমার লাইভগুলি দেখবি, পুরো পরিষ্কার বলি এটা কিন্তু গোল্ড প্লেটেড নয়, তাই এটার দাম কিন্তু কম। আরে এইটুকু ধক আছে, আর সততা না থাকলে বিজনেসে বেশি দিন টেকা যায় না, বেশি দিন টেকা যায় না। দেখ না তুই কতখানি ইনসিকিওর, কতটা ইনসিকিওর, তুই মারাত্মক ইনসিকিওর। আর এই ইনসিকিউরিটির জন্যই তোকে সেদিন তোর কমেন্ট বক্সে নোংরা কমেন্টে রিপ্লাই করতে হয়েছে। এই ইনসিকিউরিটির জন্যই তোর ভিডিওতে আমাকে ঠুকে ঠুকে মন্দিরের ঘন্টা হ্যানা ত্যানা এই সমস্ত বলতে হয়েছে। তোর ইনসিকিউরিটির জন্যই তোর টাইটেলে থাম্বনেলে তোর সোনার সংসারে যেন কারোর কুনজর না লাগে এই সমস্ত কথা বলতে হয়েছে, বুঝলি? তুই ইনসিকিওর, অবশ্যই তুই ইনসিকিওর। ইনসিকিওর না হলে পরে না তোর সাথে মারিয়ার সম্পর্কটা নষ্ট হতো, না আমার নামে এইভাবে তোকে বলতে বসতে হতো। কি হলো বলতে বসে? তুই যে বিশ্বাসঘাতক, তোরা যে বিশ্বাসঘাতকতা করেছিস আমার সাথে, সেটাই প্রুফ হলো। মারিয়ার বাড়ি যাওয়ার সঙ্গে বিষয়টাকে গুলিয়ে ফেলে তুই আরও বোকামি করলি। বেশি বাড়লে না, বেশি নিজেকে চালাক মনে করলে এটাই হয়। তুই নিজেকে চালাক মনে করতে করতে তুই এমনই তুই শিওর ছিলি যে আবারও আমি এই ঠাকুরনগরের মহিলাকে ভিলেন প্রুফ করে দেবো। তোর আমাকে ভিলেন প্রুফ করতে হবে না, ওপরে একজন বসে রয়েছে, সে সবার মুখোশ আলগোচ্ছে খুলে দেবে, ঠিক যেমন তোরটা খুলে গেছে, ঠিক যেমন তোরটা খুলে গেছে। প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কিনা ভদ্রতার কোটায় পড়ে, তারা বলছে যে যারা জেনে গেছে, যারা বুঝে গেছে, তারা মন্দিরা সোমনাথের কাছ থেকে দূরে থাকে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোদেরকে নিয়েই কথা বলছে, আর তুই ব্লগার হিসেবে বলিস আমার সময় নেই। হ্যাঁ, আমার সময় নেই, রোজ রোজ বলতে আসবো? সিরিয়াসলি তোর সময় নেই? আর হ্যাঁ, আরেকটা কথা তুই লাস্টে বলেছিস যে আর কি হবে, আমাদের গায়ে লোকে কাদা। আরে লোকের কথা ছাড়, আমি কি বলেছিলাম বারবার, কেউ কোনো সম্পর্কে ফাটল ধরাতে পারে না যদি না সেই দুইজনের মধ্যে কোনো একটা জায়গা থাকে। আর আজকেও সেটা বলছি, বাইরের কেউ সম্পর্কে ফাটল ধরালো না, তোদের নেচার এই সম্পর্কে ফাটল ধরালো। থাক তোরা তিনজন, তুই পায়েল সোনালিদি, থাক তোরা তিনজন তোদের মতন ভালো থাক। শুধুমাত্র আমি যে বেরিয়ে এসছি সেটার পিছনে কোনো রকম কোনো অ্যালিগেশন লাগাবি না। হ্যাঁ, যত অ্যালিগেশন লাগাতে যাবি ততই তোর গায়েই দাগ লাগবে, আমার কিচ্ছু হবে না। আমি তো এমনিতেই খারাপ রে, আমি এমনিতেই খারাপ। আর এত খারাপ একটা মানুষকেই গ্রিপে রাখতে চেয়েছিলিস, সেটাই তো পারিসনি, সেটা পারিসনি করতে। মারিয়াকে এখন খুব দরকার পড়বে, বুঝতে পারছি, কটকট করছে চোখ, ওইদিকে এখন ভিউজ একটা মোটা আছে, যেতে পারলেই। এই মধু আন্টি আমাকে কতবার যেতে বলেছে, তোরা বলে 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 না যাস না, মধু আন্টি কোনো চাল চালছে, মধু আন্টি কোনো চাল চালছে। আরে তোরা নিজেরা কি চাল চাললি আমার পেছনে? তোদের কথায় আমি মধু আন্টির বাড়ি যাইনি। সেই সবাই আমাকে বলে আমি নাকি খুব ভিউজ চিনি, আমি নাকি খুব ভিউজ চিনি। তোমরা ভাবো তো একবার, আমি যদি এই টাইমে মধু আন্টির বাড়িতে গিয়ে একটা বার মধু আন্টিকে আমি দেখাতাম, আমার ভিউজটা কোথায় যেত? আমি এদের কথা শুনেছি,
না এরা সত্যি আমার হয়তো ভালোই চায়, তাই আমি ভিউজটা ম্যাটারই করেনি আমার কাছে, ভিউজ আমার কাছে ম্যাটার করেনি। আর প্রত্যেকটা মানুষ বলে যে আমি নাকি ভিউজের ভুকা, আর এই মন্দিরা বলছে আমি নাকি ভিউজ পাবো না, ও আমাকে দেখাবে না, তাই নাকি আমি চিরবিরিয়ে উঠেছি। এত জঘন্য মন মানসিকতা। আর তুই ভিউজের জন্য একটা মৃতদেহ, যাকে কিনা একটা দিনের জন্য, 4 বছরে একটা দিনের জন্য তোর ভিডিওতে কেউ দেখেনি, কেউ চেনেই না, তাকে বিক্রি করে, তার মৃতদেহটাকে বিক্রি করে তুই কন্টেন্ট করেছিস, তুই ভিউজ কামিয়েছিস। তুই বলিস অন্য কেউ আমার কথা, আমি ভিউজের জন্য চিরবিরিয়ে উঠেছি। ওপরে ভগবান আছে রে, খেল দেখানো শুরু করে দিয়েছে, আরও দেখাবে। কথায় কথায় মানুষকে অভিশাপ দিস না। ও সবচেয়ে বড় কথা ভুলে যাচ্ছিলাম, তুই কি এক্সামিনার? তুই কথায় কথায় পরীক্ষা নিস, দাঁড়াও জল খেয়ে নি। তুই কি নিজেকে বিরাট বড় এক্সামিনার মনে করিস? পরীক্ষক? খালি কথায় কথায় পরীক্ষা নিস, খালি কথায় কথায় পরীক্ষা নিস। তুই যে 4 দিদিকে দেখাবি না, সেটাও নাকি তোর একটা পরীক্ষা ছিল। ওরে বাপরে, তুই নিজে লাইফে কয়টা পরীক্ষা দিয়েছিস বে? তুই নিজে লাইফে কয়টা পরীক্ষা দিয়েছিস? কয়টায় উত্তীর্ণ হয়েছিস? কয়টায়? তুই যে কথায় কথায় পরীক্ষা নিস, তুই কে পরীক্ষা নেওয়ার? তোর পরীক্ষা স্বয়ং ভগবান নিচ্ছে। দেখ মুখ থুবড়ে পড়েছিস, মুখ থুবড়ে পড়েছিস কথায় কথায়। আমি পরীক্ষা নিচ্ছিলাম, আমি এই করছিলাম, আমি ওই করছিলাম। যেদিন তোদের বাড়িতে আমরা সবাই গেলাম, 2 পায়েল মিলে তোর শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য কি কাকতি মিনতি করছিল, কেন নিয়ে গেলি না? সেটা সেই সময় দাঁড়িয়ে পর্যন্ত বলছিস না যে তোর ভাসুরের অপারেশন সেই দিন, বলছিস না? হায় রে, তুই নাকি ভালো। যেই শাশুড়ি কথায় কথায় তোর সুবিধা অসুবিধায় তোকে রান্না করে খাওয়ায়, সেই শ্বশুর বাড়িতে তুই নিয়ে গেলি না কেন? কি কারণটা কি বললি তুই? যদি তোদের সাথে খারাপ ব্যবহার করে? আমি শুনে অবাক হয়ে গিয়েছিলাম, কারণ তোর শাশুড়ি চরম খারাপ পরিস্থিতিতে দাঁড়িয়েও কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে না। আমি নিজে তার প্রত্যক্ষদর্শী, নিজে। 2 পায়েল সমানে ফল ফলাদি নিয়ে এসে তোর শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল ঢোকার সাথে সাথে। তুই কিছুতেই নিয়ে তো গেলিই না, আর আমাদেরকে জানতেও দিলি না সেই দিন তোর ভাসুরের অপারেশন হচ্ছে। হ্যাঁ, আর আমরা এদিকে দোষের ভাগিদার হয়ে গেলাম। ভিজিবল ছিলাম আমি, আমাকে সবাই জানে চেনে, আমি দোষের ভাগী হয়ে গেলাম। নিজেকে ভালো বলিস, কোনো দিক থেকে নিজেকে ভালো প্রমাণ করতে পারবি তুই? মুখে ভালোবাসি বললেই ভালোবাসা হয়ে যায়? আজকে ছোট মার সঙ্গে তোর গলায় গলায় পিরিত, বজায় থাকুক, বজায় থাকুক, কিন্তু সত্যি সত্যিই কি সেটা পিরিত নাকি জাস্ট ফর শো? কোনটা? সত্যি পিরিত থাকলে পরে কি এই পরিস্থিতি আসতো যে আজকে আমি বলছি কথাগুলো? জানতেই দিলি না আগে পরে, ইভেন এটাও বলিসনি তোর ভাসুরের কন্ডিশন এতটা খারাপ, এটা পর্যন্ত আমাদেরকে জানতে দিসনি। বললাম না, আরো কত কি মিস করে গেছি ভগবান জানে। যেই পায়েল 2কে দুমুখো সাপ বলছিস না, সেই পায়েল 2ই কিন্তু মর্কটের বিরুদ্ধে রাত জেগে জেগে সমস্ত স্ক্রিনশট, ওর লাইভ হচ্ছে, মর্কটের লাইভ হচ্ছে, সেখানে তুই আমি অ্যাক্টিভ নেই, পায়েল 2 অ্যাক্টিভ। সমস্ত স্ক্রিনশট তুলে 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 গ্রুপে দেওয়া, স্ক্রিন রেকর্ড করে করে দেওয়া, আর সেই পায়েল হয়ে গেল আজকে দুমুখো সাপ তোদের কাছে। হ্যাঁ, সত্যি কাউকে দাম দিতে জানিস না, অথচ নিজে প্রায়োরিটির হাই লিস্টে থাকতে চাস। যারা তোকে প্রায়োরিটির হাই লিস্টে রেখে দিয়েছে তাদের সঙ্গে থাক। আমি নিস্তব্ধভাবে বেরিয়ে গিয়েছিলাম, কাউকে কিচ্ছু বুঝতে দিইনি। তুই কন্টিনিউয়াসলি আমাকে পোক করছিলিস, তারপরেও আমি উত্তর দিইনি। যেই বিশ্বাসঘাতক কথাটা বলেছি, ফস করে উঠে আনতাবড়ি বকতে বসে পড়েছিস। তুই জানিস না যে সব ব্যাপার আমিও জানি। 3টে গ্রুপের কথা বললি, 4টে গ্রুপের কথা কেন বললি না? আমি খারাপ হতে পারি, আমি তোদের কথা শুনিনি, মারিয়াকে নিয়ে ভিডিও করছিলাম। পায়েল 2 কি করেছিল? তার পিছনে আবার একটা গ্রুপ তৈরি করেছিলিস। পায়েল 2 যদি এতই খারাপ হয়, লাগানি ভাগানি হয়, তাকে নিয়ে আবার কি করে গিলতে গেলি? ওই পায়েলের বাড়ি আবার কি করে গিলতে গেলি? আর দর্শকদেরকে পুরো গিলিয়ে দিলি যে তোর বরের চিকিৎসার জন্য গিয়েছিলি, শুধুমাত্র বরের চিকিৎসার জন্য। হ্যাঁ রে, কত বড় নিজেরা নিজে নিজে আছাড় দিলি, বুঝতে পেরেছিস? নিজের মুখোশটা তুই নিজে খুলে রেখে দিলি, আমার কিচ্ছু বলতে হলো না। কি ভেবেছিলি সুতোবাদী আগে ফাটাবে, তারপরে আমি বলবো, তারপরে আমি সিম্প্যাথি কামাতে বসবো? এখন আর তা হবে না। তুই আগে বললি, আমি ক্লিয়ার করে দিয়ে বেরোলাম যতটা সাধ্যে কুলালো। এরপর যদি কিছু দেখি মিথ্যাচারিতা করতে বসেছিস, আবার আসবো। আমার তো আবার কন্ট্রোভার্সি করাই কাজ, তোর মতন তো বড় বলগার আমি নই
কন্ট্রোভার্সি করাই আমার কাজ। এবার রইল পরে এই জয়গুরু জেঠুকে নিয়ে কিছু কথা, যেটা কিনা আমি আর এই ভিডিওতে ইনক্লুড করছি না, আলাদা ভিডিওতে করব, ঠিক আছে? চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আশা করছি সবটাই ক্লিয়ার করতে পেরেছি। যারা যারা এত পর্যন্ত পেশেন্স নিয়ে দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ সবটা জানা দরকার। যখন খুলেছে এই খাতা, তখন খাতা বন্ধ করে দেবো আমি, সবটা বলেই বন্ধ করব, ঠিক আছে? সবাই ভালো, শুধুমাত্র আমার বিরুদ্ধে কোনো প্রমাণ এরা দেখাতে পারেনি যে আমি বিশ্বাসঘাতকতা করেছি বা আমি পিএনপিসি করেছি, যে কিনা আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিন্তু আমি প্রমাণ করে দিলাম। আর আমার প্রমাণের থেকে এরা নিজেরাই প্রমাণ করে দিয়েছে যে আমাকে চালনা করতে চেয়েছে, আমার পিছনে গ্রুপ ক্রিয়েট করেছে, ব্লা 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 ব্লা। টাটা। আরও একটা কথা, মর্কট গতকালকে লাইভে একটা খুব ডেঞ্জারাস কথা বলেছে। আমি এই বিষয়টা নিয়েও বেশ কিছু কথা ক্লিয়ার করব, ঠিক আছে? চলো, টাটা।